আমি আমার মতো স্টার্ট করছি আজকের লেকচার। কম্পাইলার। তো তোরা যা দেখতেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট তোরা আগের দিন লাস্ট ক্লাসে ছিলি না, তো আমি একটা হালকা রিভিশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে কি হয়েছিল লাস্ট ক্লাসে। তোরা ইসে দেখেছিলি যে লেকচার ওয়ানটা রেকর্ডিংটা? হ্যাঁ, দেখেছি। ওকে, তাও দেখেছিলাম। আমি একবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাও আমি একটা হালকা করে বলে দিচ্ছি কি 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 বলা হয়েছিল, ঠিক আছে? তা একটা রিকল হয়ে যাবে, প্লাস আমি কন্টিনিউশনও করতে পারবো সেখান থেকে। ফার্স্টলি বলেছিলাম যে প্রোগ্রামিং কি জিনিস, ঠিক আছে? একটা তোর সিস্টেম আছে, তো সিস্টেমের মধ্যে তুই তুই কোনো ইনস্ট্রাকশন দিবি, কি কি কাজ তোর করতে হবে, সেই ইনস্ট্রাকশন গুলো হলো প্রোগ্রামিং। তো প্রোগ্রামিং করতে গিয়ে তোর আমি দেখেছিলাম, আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেখেছিলাম, আবার লো লেভেল ল্যাঙ্গুয়েজ দেখেছিলাম, ঠিক আছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি কি ছিল, যেগুলো তোর হচ্ছে খুবই, যেটা আমাদের ইজিলি আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি এবং কম্পিউটারে কম্পাইলারের মাধ্যমে বুঝতে পারে, সেটা হচ্ছিল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যেমন সি, সি প্লাস প্লাস, সি হ্যাশ, জাভা, পাইথন, পাসকাল, ঠিক আছে? আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা, যেটা হচ্ছে আমরা খুব কম বুঝতে পারি, বাট কম্পিউটারকে ওরা ভালো মতো বুঝতে পারে, যেমন লাইক মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, 0001 এসবের রেসপেক্টে হয়। এটা বাইনারি ল্যাঙ্গুয়েজ। আর একটা সিস্টেম কি বোঝে? একটা সিস্টেম বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে। বাইনারি মানে ও শুধুমাত্র 0 আর 1 এর রেসপেক্টে প্রত্যেকটা ইনফরমেশন ও নিজে বুঝতে পারে। তারপরে আমরা দেখেছিলাম বেসিক স্ট্রাকচার অফ সি, যেটা আমরা কি দেখেছিলাম, সি ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার মানে ইনক্লুড ডট এসটিডিও একটা বেসিক এইটুকু পার্ট সবসময় থাকবে। ইনক্লুড এসটিডিও ডট এইচ অ্যান্ড হচ্ছে রিটার্ন জিরো, এই পার্টটা সবসময় থাকে। আমাদের মেইন ফাংশন, তার ভেতরে কিছু একটা লেখা আছে, সেটা আমার কিছু একটা আউটপুট দিচ্ছে। প্রিন্ট এফ কি করে? প্রিন্ট এফ করা হচ্ছে প্রিন্ট করে। 1 মিনিট। ঠিক আছে, প্রিন্ট এফ কি করে? প্রিন্ট এফ আমার হচ্ছে প্রিন্ট করে, যখন আমি যদি রান করি এটা দেখতে পাবি এখানে প্রিন্ট এফ এর ভেতরে যা আছে সেটাই প্রিন্ট হয়ে যাচ্ছে। এরকমই স্ক্যান এফ দিলে কি হবে, সেটা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিবে, যেটা আমি অলরেডি ভেরিয়েবল এস্টাবলিশ করে দিব। ঠিক আছে, সেই ভেরিয়েবলটাতে ও স্টোর করবে ইউজারের থেকে ইনফরমেশন নিয়ে। তো একটা জিনিস যেটা কালকে মিস করে গেছিলাম, সেটা হলো ভেরিয়েবলের রুলস, ঠিক আছে? ভেরিয়েবল আমাদের কি রেখেছিলাম, যে কোনো একটা লোকেশনকে আমার ধরো সিস্টেমে যে মেমোরি আছে তাকে যদি আমি একটা নাম দিয়ে দিচ্ছি, সেই নামটা হচ্ছে আমার ভেরিয়েবল। এটা একটা ভেরিয়েবল। সিস্টেমে কোনো স্টোরেজে কোনো একটা আমার বক্স ধর কন্টেনার, সেইটাকে আমি একটা নাম দিয়েছি এ, তো এটা আমার ভেরিয়েবল। আমি কি যে কোনো নাম দিয়ে দিতে পারি? রাম, শ্যাম, যদু, মধু, যে কোনো নাম দিয়ে দিতে পারি? অ্যাকচুয়ালি না, ওরকম ভাবে যে কোনো নাম দেওয়া যায় না। একটা সেট অফ রুলস থাকে, যেটা আমি আগের দিন মিস করে গেছিলাম, বলেছিলাম আজকে ডিসকাস করবো। 1 নাম্বার রুলস হয় যে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে, মানে ফার্স্ট যে লেটারটা আছে, ফার্স্ট লেটার শুড বি অ্যালফাবেট। অ্যালফাবেট অর আন্ডারস্কোর। মানে ফার্স্ট লেটারটা সবসময় অ্যালফাবেট হতে হবে অথবা আন্ডারস্কোর হতে হবে, না হলে কি আসবে? ইরর আসবে। তো এটা খালি লেখার কথা হলো, লেখার লিখে দিলাম। আমাদের একটু দেখেও বুঝতে হবে যে একটা এটা অ্যাকচুয়ালি ইরর আসছে কি আসছে না। চলো ট্রাই করি। লেটস একটা ভেরিয়েবল নিয়েছি ইন্ট, তো নাম্বার দিয়ে শুরু করছে ওয়ান, ওয়ান সান, ঠিক আছে? সান দিয়ে দিলাম, আমার মাথায় আপাতত আসতেছে না। ইকুয়াল টু আমি ধরে নিলাম ভ্যালু দিলাম 4, একটা ইনপুট দিচ্ছি। তাহলে এবারে ওটাকে ধর ভ্যালুটাকে আমি প্রিন্ট করাবো। তাহলে প্রিন্ট এফ, সেই ভ্যালুটাকে আমি প্রিন্ট করাতে যাচ্ছি, তাহলে কি দিতে হয় আমাকে? আমার তার যে ফরম্যাট স্পেসিফায়ার, যেটা কি বলে পার্সেন্টেজ, পার্সেন্টেজকে আমি কি নিয়েছি ইন্ট, ইন্টের ক্ষেত্রে আমরা কি দিব? পার্সেন্টেজ দুই। ডি। পার্সেন্টেজ এটাকে ডি। বলে ফরম্যাট। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে? ফ্লোটের ক্ষেত্রে পার্সেন্টেজ এফ, ক্যারেক্টার দেখবো আমরা, ক্যারেক্টারের ক্ষেত্রে দেখবো হচ্ছে পার্সেন্টেজ সি, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে। অনেক সময় ইন্টারভিউতে যে কোনো ল্যাঙ্গুয়েজ পড়ে নে, সব ল্যাঙ্গুয়েজে এরকম ফরম্যাট একটা স্পেসিফায়ার থাকে, যেটা রিকল করে ভ্যালুটাকে। ঠিক আছে, তো এরপরে ভবিষ্যতে যখন ইন্টারভিউ দেবে ওখানে জিজ্ঞাসা করতে পারে এটা কি বলে, এটা পার্সেন্টেজ ডি কে। পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এইসব টার্মিনোলজি গুলো মনে রাখতে হবে কিন্তু। এখন আমি ধরো এটাকে রিকল করার চেষ্টা করতেছি, সান। তাহলে কি এটা আমার হবে? দেখি দেখি কোডটা রান করে কিনা। দেখ কি বলছে, কম্পাইল ফেইল্ড, কম্পাইল হচ্ছে না। আমি তোকে দেখাই, আর একটু বড় করে দেখাই কি দেখাচ্ছে। ওয়ান সাম এক্সপেক্টেড আইডেন্টিফায়ার বিফোর, এই দেখ কি কিছু ব্যাংক ইরোর দেখাচ্ছে। এটা কেন হচ্ছে? আমি নাম, এই দেখ সামনে আমি আমার ভেরিয়েবলটা কি নাম দিয়েছিলাম? ভেরিয়েবলটার নাম দিয়েছিলাম ওয়ান সাম। আমার রুল কি বলেছিল? আমার রুল বলে হচ্ছে শুড বি স্টার্টিং ফার্স্ট লেটার হয় অ্যালফাবেট হতে হবে, না হলে আন্ডারস্কোর হতে হবে।
এখন যদি এই ওয়ানটাকে যদি আমি ঠিক আছে, লেটার তো আমি আগের দিন দেখেছিলাম যে প্রথম অক্ষর লেটার হলে হয়ে যায়, আন্ডারস্কোর দিলে হবে? দেখি আন্ডারস্কোর দিলে হয় কিনা। আন্ডারস্কোর এখনো ওয়ান সাম কেন নিচ্ছে? আই থিঙ্ক অনলাইন কম্পাইলারে ইস্যু থাকতে পারে। ঠিক আছে, দেখ কি বলছে এটা, ডিক্লেয়ার দ্য, আচ্ছা আচ্ছা, আমি তো ওয়ান সামই ধরে রাখছি, ওটা কত করতে হবে? তো এই দেখ, আমি যদি এখানে এটাও দিই, যদি আন্ডারস্কোর দিয়েও শুরু করি আমি, সেই ক্ষেত্রেও দেখ আমার প্রোগ্রামটা রান করছে এবং আমার যে আউটপুট দেওয়া সেই আউটপুট দিচ্ছে, দেখ 4, আমি স্টোর করেছিলাম 4, তো আমাকে 4টা এখানে দিচ্ছে। ঠিক আছে, মানে আমার যে রুলটা বলেছিল, রুলের ফার্স্ট রুল কি বলছে, অ্যালফাবেট অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে, সেই রুলটা কিন্তু কাজ করছে। সেকেন্ড আরেকটা রুল, আরো রুল আছে, সেকেন্ড রুল, যেমন সেকেন্ড যে রুলটা আছে সেটা সেটা বলে হচ্ছে, প্রথম হচ্ছে কেস সেন্সিটিভ। ঠিক আছে, এটা পরটা আমি বলতে পারি কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ। ঠিক আছে, কেস সেন্সিটিভ মানে এইখানে তুমি স্মলে আর ক্যাপিটালে এক না। ঠিক আছে, আমি স্মলে মানে কিন্তু স্মল লেটার আর ক্যাপিটাল লেটার কিন্তু সেম ধরতে হবে না। আমি যদি কোডে কোডে আসি, কোডে দেখি, ঠিক আছে আমি এখানে সান করছি, ঠিক আছে আমি এখানে আমি এটা ক্যাপিটাল সান করে দিচ্ছি, দেখি আসে কিনা। দেখেন সারফেস এরিয়াটা বের করবার জন্য যে প্রোগ্রামটা, ওটা আমি কালকে প্র্যাকটিস করছিলাম, কিন্তু আচ্ছা হঠাৎ প্রবলেম হয়ে গেল, একটা এরর দেখালো, আমি ওটা বুঝতে পারলাম না। কোডটা তো ঠিকই ছিল, আবার আজকে যখন সেম কোডে মানে রান করাচ্ছি ভ্যালু ঠিক দিচ্ছে, এটা বুঝতে পারলাম না একটু। আমি কি গ্রুপে পাঠাবো, যেটা কালকে রাতে আমি স্ক্রিনশটও নিয়ে রেখেছিলাম? আচ্ছা, আমি তাহলে আজকের আজকের পড়াটা হয়ে যাক, লাস্টে থাকিস, লাস্টে তো স্ক্রিন শেয়ার করে দেখা, বা আমাকে এইখানেই দেখাস, আমি দেখে নিচ্ছি বিষয়টা। ঠিক আছে, ক্লাসের শেষে দেখে নিচ্ছি। ঠিক আছে, পাঠাতে হবে। তো যেখানে ছিলাম, দেখ এখানে যদি আমি @ দিয়েও জিনিসটা করি, তাও দেখছি আমার কাছে ইরর আসতেছে বিষয়টা। ঠিক আছে, দেখবি এখানে কিছু কিছু ইরর আসতেছে, টার্মিনাল ইরর আসতেছে। এখন এইটাকে রিজলভ কিভাবে করা যায়? রিজলভ মানে এখন ভুলভাল আমি ভুল দিয়েছি, তো আমার এটা হবেই। এরপরে আরেকটা আরো আছে কিছু রুল, ঠিক আছে, এই রুলগুলোকে ফলো করতে হবে, নাহলে কিন্তু ইরর আসবে আমার। এবার 4 নাম্বার, 4 নাম্বারে কি বলে, 4 নাম্বারে নো কমা। ঠিক আছে, নো কমা অর স্পেস।
নো কমা স্পেস, মানে তুই কমা বা স্পেস কিন্তু ইউজ করতে পারবি না কোডের মধ্যে। এখন তুই যদি ট্রাই করিস, ঠিক আছে, এখন এইখানেতে আমি ভিজুয়াল স্টুডিওটা বন্ধ করতেছি, ভিজুয়াল স্টুডিও থেকে আপাতত দেখাচ্ছি না, আমার ভিজুয়াল স্টুডিওতে একটু ইস্যু আছে। ধর তুই এইখানে মাঝখানে স্পেস দিয়ে দিলি, ঠিক আছে, আমি এটার মাঝখানে স্পেস দিয়ে দিচ্ছি, এটা ওয়ানও ঠিকঠাক রাখছি, এটা মাঝখানে স্পেস দিয়ে দিচ্ছি, তাহলে কি এটা রান করবে? দেখ স্পেস স্পেস দিলেও রান করছে না, এখানে স্পেস দিলেও ইরর দিচ্ছে, মানে তুই এখানে স্পেস ইউজ করতে পারবি না। ঠিক আছে, স্পেস দিচ্ছি না, আমি কমা দিচ্ছি, তাহলে একটা কমা দিই, কমা দিয়ে দেখি রান করে কিনা, তাও দেখছি ইরর দিচ্ছে। মোট কথা তুই এখানে যে রুলগুলো আছে সেই রুলগুলোকে তোকে ভালো মতো মেনে চলতে হবে, না হলে কিন্তু কোডটা রান করবে না। নেক্সট 5 নাম্বার একটা ইম্পর্টেন্ট রুল আছে যে কিওয়ার্ডস ইউজ করা যাবে না। কিওয়ার্ডস গুলোকে ইউজ করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে দাদা ঠিক আছে কিওয়ার্ড ইউজ করবো না, কিওয়ার্ড গুলো কি অ্যাকচুয়ালি, কিওয়ার্ড জিনিসটা কি? সেটা আমাদের আগের দিন আমি মিস করে গেছিলাম, আজকে আমি বলে দিচ্ছি, প্লাস আমি ভয়েসে বলে দিয়েছিলাম, তাও এবার যেহেতু রেকর্ডিং নাই তো আমি ওটা বলে দিচ্ছি। কিওয়ার্ডস, কিওয়ার্ড হচ্ছে অলরেডি আমাদের সি প্রোগ্রামিং এ কিছু রিজার্ভড ওয়ার্ড আছে, ঠিক আছে, রিজার্ভড ওয়ার্ডস। সেই রিজার্ভ ওয়ার্ড গুলোকে আমরা বলি কি, যেমন তুই এই ইউজ করিস প্রিন্টএফ, প্রিন্টএফ। এখন যদি কোনো কোনো ভেরিয়েবল নাম রেখে দিস প্রিন্টএফ, তাহলে কি সেটা কাজ করবে? আসলে এই কাজ করে কিনা একবার একবার ট্রাই করে দেখি। ধর আমি কোনো ভেরিয়েবলের নাম রেখে দিলাম প্রিন্টএফ, ঠিক আছে, প্রিন্টএফ রেখে দিলাম ভেরিয়েবলের নাম আমি, ঠিক আছে, ভেরিয়েবলের নাম রাখছি আমি প্রিন্টএফ, তাহলে কি এটা কাজ করবে? ইরর, প্রিন্টএফ আমি ইউজ করতে পারবো না, ইরর আসছে। এরকমই যদি আমি এখানে স্ক্যানএফ ইউজ করতাম বা ইন্ট ইউজ করতাম, তাহলে ঠিক আছে আমি আরেকবার ইন্ট ইউজ করি, তাই ইন্ট ইউজ করতেছি, ঠিক আছে, ইন্ট ইউজ করি, তাহলে কি আমার প্রোগ্রাম রান করবে? দেখ তাও রান করতেছে না। মানে যে তোর যে কিওয়ার্ড, কিওয়ার্ড বলতে যেসব প্রোগ্রামের মধ্যে আমার অলরেডি সি প্রোগ্রামের মধ্যে যেসব ফাংশন আমার অলরেডি ডিফাইন করা আছে, যেমন হচ্ছে এই ইন্ট, ফ্লোট, ক্যার, তারপর হচ্ছে প্রিন্টএফ, স্ক্যানএফ, আমরা ভবিষ্যতে আরো কিছু শিখবো, ইফ, এলস, ঠিক আছে, ডু, ওয়াইল, লুপ, ফর, ঠিক আছে, এগুলো শিখবো, সুইচ কেস, এরকম অনেকগুলা আরো আরো কিছু কম্পোনেন্ট আমরা শিখবো প্রত্যেক পরবর্তী লেকচার গুলোতে। তো সেগুলো, সেই ওয়ার্ড গুলোকে আমরা কিন্তু অ্যাজ আ ভেরিয়েবল নেম আমরা ডিক্লেয়ার করতে পারবো না, কারণ সেটা সেটা কি করলে কি দিবে, ইরর দিবে। এই ওয়ার্ড গুলাকেই বলে হচ্ছে যেটা অলরেডি রিজার্ভড ওয়ার্ডস ইন সি, এগুলাকে বলে আমরা কিওয়ার্ডস, ঠিক আছে, বুঝতে পারলি? এবার বল আমি কি এখানে যদি এই আইটাকে ক্যাপিটাল আই দিয়ে দিই, ধর এটাকে ক্যাপিটাল আই করে দিলাম, এটাকে ক্যাপিটাল আই করে দিলাম, কি মনে হয় রান করবে? বল দেখি কি মনে হয়, কি এটা কোড থেকে ইরর দেবে নাকি দিবে না? ভেবে না। ইরর দেবে। দেবে না? কেন কেন দেবে না ইররটা? কারণ হচ্ছে ক্যাপিটাল আই দিয়ে তো কিওয়ার্ডটা শুরু হচ্ছে না। ঠিক, ঠিক, ক্যাপিটাল আই এখানে আমি আগে একটা বলছিলাম কেস সেন্সিটিভ, সি ল্যাঙ্গুয়েজ হলো কেস সেন্সিটিভ। তুই যেখানে ক্যাপিটাল করা মানে হচ্ছে আল্লাহ একটা নাম করে দেওয়া। আমাদের রিজার্ভ ওয়ার্ড হচ্ছে ইন্ট আর ছোট হাতের আই, এটা আমাদের রিজার্ভ করা আছে, বাট ক্যাপিটাল আই ওয়ালা তো কোনো ওয়ার্ড আমাদের কি ওয়ার্ড আমাদের নেই। তো এটা যদি আমি রান করি, আমাদের প্রোগ্রাম রান করবে, দেখতে পাচ্ছি রান করছে। মানে তুই যে কোনো এখানে যদি প্রিন্ট অফটাকেও, ধর প্রিন্ট এফটাকে আমি লিখছি যে কোনো একটা ওয়ার্ডকে তুই চেঞ্জ করে দে, ধর এই মাঝখানের আইটাকে আমি ক্যাপিটাল আই করে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট মাঝখানের আইটাকে ক্যাপিটাল আই করে দিচ্ছি, তুই এখানে এমনি বুঝতে পারছিস। দেখ আমি যদি ক্যাপিটাল আই করার সাথে সাথে বা এটাতে অ্যাকচুয়ালি যে প্রিন্ট এফটা আমাদের লাল কালারের হয়, এখানে দেখ লাল কালার কিন্তু আসছে না, মানে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়াল প্রিন্ট এফ না, রিজার্ভ ওয়ার্ড না। দেখ রান করছে, রিজার্ভ ওয়ার্ড গুলো দেখবি কালার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, এটা একটা ভালো সুবিধা আমাদের ভিএস কোড বা যে কোনো প্রোগ্রাম যখন রান করবি সেই ক্ষেত্রে একটা ভালো জিনিস। আমাদের কম্পাইলার অলরেডি বলে দেয় যে এটা রিজার্ভ ওয়ার্ড না ওয়ার্ডার না, ওটা একটা কালার দেখবি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা নোটিস ভিএস কোডেও হয়। তো এই একটা গেল, আমাদের কিওয়ার্ড সম্পর্কে বুঝলাম, কিওয়ার্ড কি জিনিস, কিওয়ার্ড যেগুলো রিজার্ভ কিওয়ার্ড আছে সেগুলো আমরা বুঝলাম, ঠিক আছে, আমরা ভেরিয়েবলের নিয়ম সম্পর্কে পড়লাম। এখন আসলে আমরা কিছু প্রোগ্রামস বানাই, অ্যাকচুয়ালি প্রোগ্রাম না বানালে কেমন করে ফিল আসবে, প্রোগ্রামটা আমার বানাতে হবে, তো প্রোগ্রাম বানাই নাকি, এক্সাইটেড প্রোগ্রাম বানানোর জন্য কিছু? তো এখন আমরা আজকে যেটা আমরা বানাচ্ছি, একটা প্রোগ্রাম বানাচ্ছি, সেটা হচ্ছে আমরা ডিগ্রি সেলসিয়াস জানি, এবং ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট টেম্পারেচারে কনভার্ট করতে গিয়ে জানি আমরা ফর্মুলা জানি। তো আমরা সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা এখানে অটোমেটিক সেলসিয়াস টেম্পারেচার দেবো, তার থেকে আমাকে সিস্টেম আমাকে ফারেনহাইট সেলসিয়াস ফারেনহাইট বলে দিবে। তো আমাকে দেখি ফর্মুলাটা বল দেখি তোরা কেউ, ফর্মুলাটা যদি মনে কার মনে আছে নাকি? 3/5 = 8 - 32/9।
কি বললি আগে বল। C/5 = F হ্যাঁ, - 32/9। ওকে, ঠিক। মানে হচ্ছে সি সেলসিয়াস বাই হচ্ছে 9, সরি 9 না 5, 5 হয়, 9 হয় না 5 হয়, সি বাই 5 হয়, এন্ড হচ্ছে F - 2032/9, ঠিক আছে। এটা হলো আমার ফর্মুলা। এখন যদি চাই যে আমাকে, ধর হচ্ছে ফারেনহাইট দেওয়া থাকবে, আমাকে আমাকে সেলসিয়াস দেওয়া আছে, টেম্পারেচার সেলসিয়াস দেওয়া আছে, আমাকে ফারেনহাইট বার করতে হবে। তাহলে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করবো? তাহলে এই ফর্মুলাটাকে একটু যদি একটু চেঞ্জ করি, মানে ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু, তাহলে আমার সির সাথে, মানে আমার সেলসিয়াসের সাথে 9/5 গুণ করতে হবে, তার থেকে 32 কি করতে হবে, প্লাস করতে হবে তার সাথে, তাহলে আমরা কি হবে, ফারেনহাইট পেয়ে যাবো। এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি আমরা কি করতে পারবো, সি থেকে এফ এ কনভার্ট করতে পারবো। এই লজিকটি আমরা লাগাবো, ঠিক আছে, কোডের মধ্যে। ধর এখানে অলরেডি কিছু একটা ডিফাইন করা আছে, আমি ধর এখানে এটাকে এফ ধরে নিলাম, ঠিক আছে, একটা একটা ফাংশন নিচ্ছি ক্যাপিটাল এফ, যেটা আমরা বার করবো, আর একটা ফাংশন নিয়ে নিচ্ছি ক্যাপিটাল সি। ক্যাপিটাল সির কিছু একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, ধর 40, 40 এখানে ভ্যালু, 4 ভ্যালু নেওয়া যায়, আমি এটা 40, 40 ভ্যালু নিয়ে নিচ্ছি। কি নিচ্ছি, আচ্ছা হ্যাঁ, এই তো নাম্বার লক হয়েছিল, 40 এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। ইন্টের মধ্যে ডাইরেক্ট ভেতরে একবারে সবগুলা এরকম করে লেখা যেতে পারে, একটা রিপ্রেজেন্টেশন স্টাইল আছে। এবার আমরা কি বলবো যে এফ, এবার এফ যেটা আছে, এফ কি বলছি আমরা, ফর্মুলাটা কি ছিল, ফর্মুলা ছিল হলো সি সাথে 9/5, 9/5 কে আমরা কি বলতে পারি, 1.8 বলতে পারি। হ্যাঁ, অ্যাজ আ 1.8 আমরা করতে পারি, বা 9/5 দিয়ে আমি করতে পারি, যেটা ইচ্ছা, ঠিক আছে। তো সবার প্রথমে আর ব্র্যাকেট দিচ্ছি, 5 স্টার সি, মানে 5-এর সাথে সি গুণ করছি, তাকে তাকে আবার 9 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এই পুরোটাকে আবার একটা ব্র্যাকেটে রাখছি, এবং তার সাথে কি করতে হবে, তার সাথে আমাকে যোগ করতে হবে 32। এটা আমরা ফর্মুলা লিখে দিচ্ছি। সির ভ্যালু 40 আছে, তাহলে এখন যদি আমি এখানে আউটপুট হিসেবে আমরা চাই হচ্ছে ক্যাপিটাল এফ, আমার চাই হলো ফারেনহাইট, তাহলে আমার কি আসবে দেখি, দেখ একটা ভ্যালু দিয়ে দিচ্ছে, মানে আমি এখানে 40°C ইকাল টু আমার আসছে 54 ফারেনহাইট। এরকম যদি আমি 40-এর ভ্যালুটা এখানে চেঞ্জ করে দিচ্ছি, 40-এর ভ্যালু যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে আমি এটাকে 60 করে দিলাম, তাহলে দেখ 65 সবটা গড়বড় আসছে না। ওকে ওকে, আচ্ছা, দেখি যদি, হুম, আচ্ছা, ওই এই জন্য এরকম আসতেছিল। দেখ, এবার দেখ, ঠিক আছে, মানে আমি এখানে ফ্লোট কেন ইউজ করলাম, কারণ পয়েন্টের ভেতরে আরো ভ্যালু আছে, ঠিক আছে। তো এখানে দেখ ফর্মুলা, আমি যে ফর্মুলাটা আমার ছিল, সেই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। অ্যাপ্লাই করার পরে আমি এখানে এইভাবে ফর্মুলাটা নিলাম, তার এখানে যে সির ভ্যালুতে যেটা আছে ওটাকে এফ এ কনভার্ট করে দেবে। এখন আমি চাই যে এই সির যে ভ্যালুটা আছে, এটা আমি ইউজারের কাছ থেকে নেব, আমি নিজে নিব না। তাহলে আমি কি করতে পারি, আমি ওই সেম স্ক্যান এফ আমরা ইউজ করতে পারি। স্ক্যান এফ করে পার্সেন্ট এফ নিলাম, এফ দিয়ে আমি যদি সি দিয়ে দিই, মানে সিটা আমার ইউজারের কাছ থেকে নেবে, এবং ইউজারের কাছ থেকে নিয়ে তারপরে আমাকে ক্যালকুলেট করে দিবে। ওকে, আচ্ছা, কি বলছো, ডাবল ইউজ করতে কেন বলছো? এর জন্য অনলাইন কম্পাইলার ইউজ করতে হয়। একবার দেখাচ্ছি এখানে, দাদা স্ক্যান এফ ইউজারের কাছ থেকে আমার কি সির ভ্যালুটা নেবে, এবং সির ভ্যালুটা নিয়ে ও ক্যালকুলেট করে আমাকে এফ এর ভ্যালু দিবে, ঠিক আছে। তাহলে আমি ধর সির ভ্যালু দিয়ে দিচ্ছি 40, দিয়েছি।
দেখ তাহলে আমার সির ভ্যালু 40 নিচ্ছে, 40 নিয়ে আমি তার ফারেনহাইটে ভ্যালুটা দিচ্ছে, ঠিক আছে, ফারেনহাইটে কত ভ্যালু আসবে সেটা দিচ্ছি। তো এটা এইভাবে তুমি ফর্মুলা লাগিয়ে যে কোনো আমার ক্যালকুলেশন আমরা করতে পারি, ঠিক আছে। এবার এটা একটা প্রোগ্রাম গেল। এবার আমরা আরেকটা প্রোগ্রাম বানাবো, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের। সিম্পল ইন্টারেস্টের, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট কি হয়? সিম্পল ইন্টারেস্ট যখন আমরা যে সুদ সুদ নিয়ে যে ক্যালকুলেশন গুলো করি, সেটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি আছে মনে আছে কারো ফর্মুলাটা? সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা যেটা আমরা এসআই বলতে পারি, আমরা এসআই ইকাল টু পি ইন্টু আর, মানে পি আর টি, যেটা আমার হচ্ছে যেটা আমার হচ্ছে প্রিন্সিপাল যেটা আমার অ্যামাউন্ট আমরা নিয়েছি, প্রিন্সিপাল রেট অ্যান্ড টাইম, সেই পুরোটাকে আমরা 10 দিয়ে ভাগ, মানে 100 দিয়ে ভাগ করি। এটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। আমার যে সিম্পল ইন্টারেস্ট যদি এরকম করে আমরা তিনটা ভ্যালু নিয়ে নিই, পি আর আর টি, তিনটা ভ্যালু আমরা নিয়ে নিচ্ছি, তাকে আমরা 100 দিয়ে ভাগ করে দিচ্ছি গুণ করে, তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট হয়ে যাবে। তো এরকম একটা ইজি আমরা প্রোগ্রাম বানাতে পারি। এটা এটা তোদের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। তোরা এই সিম্পল ইন্টারেস্টটা বানাবি। তো এখন আমরা ডিসকাস করছি একটা জিনিস নিয়ে, যে এই যে আমাদের এখানে এই স্ট্যান্ডার্ড ডট এই যে আমরা আগের দিন বলেছিলাম, এটা একটা কি, এটাকে কি বলে? লাইব্রেরি ফাংশন, ঠিক আছে। এটাকে বলা হয় লাইব্রেরি ফাংশন। এখন ধর আমাদের কাছে সিম্পল ইন্টারেস্ট তো গেল, ঠিক আছে। এখন যদি আমরা চাই কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করতে, ধর কম্পাউন্ড ইন্টারেস্ট এখনই করাবো না? আচ্ছা, কম্পাউন্ড এখন করাচ্ছি না, ঠিক আছে। ওটা এটার বদলে আমরা ধর আগের দিন কি করেছিলাম, আগের দিন এ স্কোয়ার ক্যালকুলেট করেছিলাম। এ স্কোয়ার আমরা কিভাবে ক্যালকুলেট করেছিলাম? এ ইন্টু এ। এখন যদি আমার খুব বড় একটা নাম্বার থাকে, এ টু দি পাওয়ার 54, তো এ টু দি পাওয়ার 54 কে তুই 54 ইন্টু 54, মানে 54টা এ গুণ করতে থাকবি? অবশ্যই এটা সম্ভব না। এটা তুই এখানে 54 এ প্রিন্ট করতেছিস, সম্ভব না। তার জন্য আমাদেরকে একটা লাইব্রেরি ফাংশন ইউজ করতে হবে, যেটা হচ্ছে ম্যাথ ডট এইচ। ম্যাথ ডট ইউজ করলে হবে, এর মধ্যে আরো কিছু ফাংশন আছে যেটা আমরা ইউজ করতে পারবো। তো সেটা আমরা যদি দেখাবো ম্যাথ.এইচটা ইউজ করা, এরকমই সেম টু সেম হ্যাশট্যাগ ইনক্লুড.এইচ, এরকম করে লিখতে হয়। খালি এখানে স্টুডিও ডট বদলে এখানে লিখতে হয় ম্যাথ.এইচ। মানে ম্যাথের যেগুলো টার্ম থাকে আমার, স্কোয়ার রুট, ঠিক আছে, স্কোয়ার রুট, এগুলো অনেক কিছু ফাংশন তুই এখান থেকে করতে পারবি। ধর যেমন হচ্ছে এখানে অলরেডি সি নেওয়া আছে, আমি এই ভেরিয়েবলটা দিয়ে করছি, তো ভেরিয়েবল আর চেঞ্জ করতে দিই না, ঠিক আছে। এফও তো লাগবে। তো সি আর একটা নিয়ে নিলাম পি, ঠিক আছে। সি আর পাওয়ার, কত পাওয়ার কত, মানে পাওয়ারটা তোকে আলাদা করে নিতে হবে, সেটা আলাদা করে নিতে হবে। ধর সি সি আমাদের কি সি এ, তো সির একটা ভ্যালু নিচ্ছি, তো সির ভ্যালু নিচ্ছি আমি 2, আর হচ্ছে 2 এর পাওয়ার ধর আমার 54 বার করবো, ঠিক আছে, 54 মানে 54, তাহলে পি ইকাল টু ধরো আমি 54 নিয়ে নিচ্ছি। এবার যেহেতু আমার ম্যাথ.এইচ করা আছে, এখানে ধরো একটা ভ্যালু আমি একটা নিচ্ছি, ধর হচ্ছে যেটা আমি পাওয়ার ক্যালকুলেট করবো, অ্যাকচুয়াল রেজাল্ট আমার, আর ওটা দিলাম ইন্ট, ফ্লোটের বদলে আমি ইন্ট ইউজ করি, ঠিক আছে, ইন্ট, ঠিক আছে। তো ইন্ট আর রেজাল্ট আমার কি হবে, আমি সির পাওয়ার করবো, তো পাওয়ারটা কিভাবে লিখতে হয় আমাকে, এখানে আমার যদি ম্যাথ.এইচ আমরা অলরেডি ইনক্লুড করে দিয়েছি, তো আমার কাছে এখানে যেমন প্রিন্টএফ ফাংশন থাকে, স্ক্যানএফ ফাংশন থাকে, তেমন আমরা আরেকটা ফাংশন এখানে পাই, সেটা হচ্ছে একটা ফাংশন পাই পাও, দেখি আমাদের লেখার সাথে এসে গেছে পাও। এই পাও ফাংশনের ভেতরে যদি আমি এরকম করে যদি লিখি 2 কমা দিয়ে 54, এটা মানে বোঝা যাচ্ছে আমার হচ্ছে 2 টু দি পাওয়ার 54, মানে প্রথমটা হচ্ছে বেস, তারপরটা হলো পাওয়ার, এইভাবে আমরা 2 টু দি পাওয়ার 54 এটা লিখি, তাহলে এটা হয়ে যাচ্ছে এরকম। তাহলে আমি এখানে সি লিখলাম, যে আমার ফাংশনটা আছে, আমি ডাইরেক্টও লিখতে পারি, প্লাস এখানে যেটা আমার ভেরিয়েবল নিয়ে নিয়েছিলাম, তাই আমি ওটা ভেরিয়েবলটা লিখছি, ঠিক আছে, এটা হবে। তারপরে আমার যে ভেরিয়েবলটা আছে ওটা প্রিন্ট করে দিবে, ঠিক আছে। আর যে ভেরিয়েবলটা আছে ওটাকে প্রিন্ট করবে। কেস সেন্সিটিভ, তো আমার যা দিয়েছি তাই দিতে হবে। এবার যদি আমি রান করি কোডটা, এক মিনিট, সি পি ইন্ট আর ইকুয়াল টু রো, আচ্ছা পার্সেন্টেজ এফ কেন পার্সেন্টেজ ডি হয়ে যাবে, এই দেখ
ঠিক আছে, এই তো যে এখানে 2 আছে, 2 এর পাওয়ার 54 করছে, নেগেটিভ কেন আসছে? 54 D4 নিউমেরিকে কনস্ট্যান্ট টি। কিছু একটা এরর আসছে, ওটা আমি পরে দেখছি, ঠিক আছে। যাই হোক, এভাবে তুই পাওয়ারটা ক্যালকুলেট করতে পারি, পাও দিয়ে, ঠিক আছে। আমি দেখাই। ঠিক আছে, এটা গেল। তো এইভাবে তুই পাওয়ারটা ক্যালকুলেট করতে হবে, লাস্টে করতে হবে। আবার থিওরি পার্টটা কমপ্লিট করে নি, লাস্টে দেখতেছি। এইভাবেই তোর ম্যাথ ডট এইচ থাকে। তো এখানে তুই এইভাবেই তোর হচ্ছে ম্যাথ ডট এইচ, তারপর তার সেরকমই থাকে হচ্ছে এসটিডি এলআইবি ডট এইচ, ঠিক আছে। এরা তুই কিছুদিন পরে পড়বি আরো। আর এগুলো যদি ইউজ করিস, তাহলে তুই আরো কিছু এক্সট্রা ফাংশন করবি, সেটা দিয়ে তুই করতে পারবি, ঠিক আছে। এবার এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে অপারেটর সম্পর্ক। আমরা এবার যে নতুন চ্যাপ্টারটা শুরু করছি, ইউনিট 2। এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেশন, ঠিক আছে। অ্যারিথমেটিক অপারেশন, ঠিক আছে। অপারেটরস অপারেটরস নিয়ে পড়তে হবে। আমরা যে দেখি অলরেডি প্লাস মাইনাস ডিভাইড, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, এগুলা কিন্তু ইউজ করলাম। তো এই এরকমই আরো কিছু অপারেটরস আমাদের কাছে আছে সির মধ্যে, সেই অপারেটর গুলো সম্পর্কে পড়তে হবে এবং ওয়ার্কিং সঙ্গে পড়তে হবে। যখন তুই ইকুয়েশন সলভ করবি, আরো বিভিন্ন প্রোগ্রাম গুলো বানাবি, সেই ক্ষেত্রে এই অপারেটর গুলো কাজে লাগবে, ঠিক আছে। তো দেখুন অপারেটরস, ঠিক আছে। অপারেটরস অপারেটরস তো হচ্ছে অনেকগুলো টাইপের থাকে। তো আমরা এক এক করে সবগুলো অপারেটরস দেখবো। 1 নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। অ্যারিথমেটিক মধ্যে কি বললাম আমরা? প্লাস, মাইনাস, যেমন হচ্ছে ইনটু যেটা থাকে, মাল্টিপ্লিকেশন, ডিভাইড। আরেকটা অ্যারিথমেটিক অপারেটর থাকে যেটা হচ্ছে মডিউলাস। এই মডিউলাস অপারেটর কি মানে হচ্ছে এটাকে এটাকে বলছি আমরা মডিউলো অপারেটর। এটার কাজ কি করে? এটা রিমাইন্ডার ক্যালকুলেট করে। রিমাইন্ডার মানে কি? যখন তুই ধর হচ্ছে 5 কে তুই ডিভাইড করতেছিস 2 দিয়ে, তো 5 কে 2 দিয়ে ডিভাইড করলে কি হবে? 2 দিয়ে ডিভাইড করলে এটা ধর 4, তাহলে রিমাইন্ডার থাকবে কত? 1। এই হলো আমার রিমাইন্ডার, ঠিক আছে। এইটাকে বলে আমার রিমাইন্ডার। যখন যদি 4 কে আমি ভাগ করি, রুট দিয়েছি 2, 4 কে যদি ভাগ করি, 4 হয়ে রিমাইন্ডার কথা হবে 0। এই যে ভাগ করে যে রিমাইন্ডার থাকছে, সেটা হচ্ছে আমার এই মডুলো অপারেটর, রিমাইন্ডার। দেখি এটা আমার প্রোগ্রামে দেখি এটা কাজ করে কিনা, ঠিক আছে। আহ ধর হচ্ছে এখানে এফ ফাংশনটা নিচ্ছি এবং এখানে এফ ফাংশনটাকে আমি দিচ্ছি হলো 5 মডিউলো 2। মানে 5 কে 2 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার থাকবে সেটা সেটা কি আসছে দেখি। দেখ, 1 আসছে। এখানে যেহেতু ফ্লোট নিয়েছিলাম, ওই জন্য ওখানে বাকি দশমিকটা দিয়েছি আমি, ধর এটাকে ইন্ট নিয়ে রাখছি, ঠিক আছে। তাহলে আমার যেটুকু দেখাচ্ছে সেটুকু আছে 1। মানে হচ্ছে মডিউল অপারেটর কি করে? রিমাইন্ডার যেটা থাকে, রিমাইন্ডারটাকে জানায়। এটা হলো মডিউল অপারেটরের কাজ। এটাতে আমরা একটা প্রোগ্রাম বানাবো, সেটা আমরা পরে পরে দেখতেছি বিষয়টা। আগে কিছু থিওরি পার্টগুলো করে নিই। এটা গেলো অ্যারিথমেটিক ক্যালকুলেশন, সেগুলোর পার্টটা গেল। এবার আমাদের কাছে আরো কিছু অপারেটর আছে, সেগুলো আমাকে এক এক করে দেখতে হবে, ঠিক আছে। 2 নাম্বারের ক্ষেত্রে আমাদের যেগুলো অ্যাসাইন অপারেটর। অ্যাসাইনমেন্ট মানে কোন অ্যাসাইনমেন্ট বলতে বুঝতে পারছি যে ভ্যালু অ্যাসাইন করা, যে তোর তোর উপরে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করবে। যে ভেরিয়েবলটা তুই ডিক্লেয়ার করেছিস, তো ভ্যালুর উপরে ভ্যালু অ্যাসাইন করবে। তাহলে একটা মাথায় কি আসছে? ভ্যালু অ্যাসাইন কে করে? ইকুয়াল টু দিয়ে। ইকুয়াল টু হচ্ছে এটা অ্যাসাইন অপারেটর, এটাতে অ্যাসাইন করে। এরকমই আরো কিছু কিছু অপারেটর আছে, যেটা হলো প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, এটা হচ্ছে স্টার মানে মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু, ঠিক আছে, ডিভাইড ইকুয়াল টু, এন্ড হচ্ছে মডিউলো ইকুয়াল টু। এগুলার কাজ কি? এগুলা সিম্পলি আমি যদি এরকম করে সিম্বলি লিখি যে এ প্লাস প্লাস ইকুয়াল টু 2, যদি এরকম করে লিখিস, দাঁড়াও ল্যাপটপ চার্জ অন করি। যদি এরকম করে লিখি যে এ প্লাস ইকুয়াল টু 2, এটা সিম্পলি রিপ্রেজেন্ট করে হচ্ছে এ ইকুয়াল টু a প্লাস 2।
এ ইকুয়াল টু এ প্লাস টু মানে বুঝছিস কি হলো এখানে কেসটা? যদি এর প্রিভিয়াস ভ্যালু তার সাথে আরো 2 যোগ করে দাও, মানে এতে যদি আমার অলরেডি 7 স্টোর আছে, তাহলে যদি আমি এখানে a+2 করি, মানে কি হচ্ছে আরো এখানে 2 যোগ করে দিতে হবে, তাহলে এখন কন্টেনারে কত থাকবে? 9। ঠিক আছে, তো এটা এখানে করতে হচ্ছে, মানে সিম্পলি আমাকে এটা বলছে, তাহলে এটা মানে কি হবে? এটা মানে হচ্ছে এ ইকুয়াল টু, যদি এরকম করে লিখে আমি এ ইকুয়াল টু 2, তাহলে a-2, তো এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো সিম্পলি আমরা এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, কোনো বুঝতে কোনো অসুবিধা? চলো এটা এবার কোডে করে দেখাই দিই, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা ঠিক কিনা। ধর আমি এখানে দুটো ফাংশন বানাচ্ছি, দুটো ফাংশন বানানোর দরকার নেই, ফাংশন দরকারই নেই কোনো ফাংশন। ঠিক আছে, চল আমি এফ ইকাল টু 5 অলরেডি ধরে রাখছি। ঠিক আছে, এফ ইকাল টু 5 ধরে রাখছি। এবার ধর আমি একটা আমি প্রিন্ট করাবো, এবার আমি এফ করছি হলো এফ ইকাল টু 5 প্রথমে নিয়ে নিয়েছিলাম, এবার এফ ইকাল টু প্লাস ইকুয়াল টু 4 করছি। তাহলে কি বল, এফ এর ভ্যালু কত প্রিন্ট হবে? এফ এর ভ্যালু কত প্রিন্ট হচ্ছে? 9 প্রিন্ট হচ্ছে, মানে কি 5 এর সাথে 4 যোগ হয়ে 9 প্রিন্ট হচ্ছে। এটাই যদি আমি এইভাবে লিখতাম, তাহলে কি হতো? দেখ, তাও 9 প্রিন্ট হচ্ছে, মানে মোট কথা এটাকেও রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এরকম করে বাকি অপারেটর গুলো কাজ করবে। এবার আমি আরো কিছু অপারেটর সম্পর্কে দেখবো। 3 নাম্বার কেসে এবার রিলেশন অপারেটর। রিলেশন অপারেটর কি করে? মানে রিলেশন ডিফাইন করবে তোর এইটার সাথে আরেকটা অপারেন্ডের কি রিলেশন আছে। যেমন হচ্ছে এটা সিম্বল গুলো ভালো করে দেখবি, যেমন এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই। যদি এক্স ইকুয়াল ইকুয়াল রিপ্রেজেন্ট করি, মানে কি হচ্ছে, এ হলো এক্স আর ওয়াই ইকুয়াল কিনা। মানে যদি এ কোশ্চেন করবে যে এটা কি ইকুয়াল কিনা, এটা কোশ্চেন করতেছে, এটা তোকে কোশ্চেন করতেছে, এটা মানে হচ্ছে এটা। এরকমই তোর হচ্ছে যে আমি কোশ্চেন করি যে নট ইকুয়াল টু কিনা, সেই ক্ষেত্রে আমার রিপ্রেজেন্ট করে এইভাবে। পোস্ট তোকে রিলেশন জিজ্ঞাসা করতেছে। ঠিক আছে, আরেকটা আরো হয় যে যদি গ্রেটার দেন দেওয়া থাকে, এক্স গ্রেটার দেন কিনা, ওয়াই গ্রেটার দেন কিনা, তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, তারপর গ্রেটার দেন ইকুয়াল টু। ঠিক আছে, এগুলো হচ্ছে রিলেশন, মানে আমার এদের সাথে রিলেশনটা কি সেটা রিফাইন করে। ঠিক আছে, এরকম একটা লজিক্যাল অপার থাকে, মানে তো অ্যান্ড অর, মানে তো অ্যান্ড অর ক্রিয়েশন আছে কিনা সেটা। এবার তো এবার থেকে একটা যেটা এবার পড়ছে হলো ইনক্রিমেন্ট। ঠিক আছে, সম্ভবত 3টা হলো, এবার 4 নাম্বার ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অ্যান্ড হচ্ছে ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট, এটা এটা কি রিপ্রেজেন্ট করে? ধর আই কোন একটা তোর হচ্ছে ইসে আছে, ভেরিয়েবল আছে প্লাস প্লাস, এটা কি বোঝাবে? এরকম করে রিপ্রেজেন্ট করে, বা এটা হচ্ছে এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। এটা বলতে কি বোঝায়? ধর আই এর যা ভ্যালু আছে তার সাথে +1 হবে, +1 করে এটা মানে হচ্ছে এটা। ঠিক আছে, আর এটা মানে প্লাস, এটা মানেও সেম। এটা প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট আমরা যখন লুপ করব তখন তোকে ভালো করে জিনিসটা বুঝাবো। ঠিক আছে, এখন তো সেটা মনে রাখ, এটা হচ্ছে জাস্ট ইনক্রিমেন্ট, মানে ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, আর ডিক্রিমেন্ট কি হবে? ডিক্রিমেন্টটা জাস্ট আমার আই মাইনাস মাইনাস, আর বা মাইনাস মাইনাস আই। ঠিক আছে, মানে ডিক্রিজ হয়ে পরের লাইনে অ্যান্সার দিবে, মানে হচ্ছে এটা মানে হবে হচ্ছে i-1। তাহলে এটা আসলে কোড এটা জিনিসটা কোডে করি। ঠিক আছে, ধর এখানে অলরেডি আমার কিছু ভ্যালু দেওয়া ছিল, i ইকুয়াল টু 5, f ইকুয়াল টু 5। ঠিক আছে, এবার যদি আমি f ইকুয়াল টু f প্লাস প্লাস করে দিই, তাহলে আমার অ্যান্সার কি আসবে? দেখ, এই প্লাস প্লাস করলে কিন্তু আমার কোনো ভ্যালু আসছে না, প্রথমে আমার এই প্লাস করে এটাই ভ্যালু আসছে। এটাকে যদি আমি, ঠিক আছে, প্রিন্ট করার পরে আরেকবার আমি প্লাস প্লাস করি, এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, পাশাপাশি আসছে। এটা লুপের সময় করাও, লুপের সময় করলেই এখন কাজ করবে, এখন তো এটাকে ফর দিয়ে করতে হবে। ঠিক আছে, আমি এই ইনক্রিমেন্টের জিনিসটা লুপ যখন করাবো তখন জিনিসটা বুঝাবো। ঠিক আছে, আপাতত মনে রাখ এরকম একটা ইনক্রিমেন্ট অপারেটর বলে। এবার এখানে একটা টুইস্ট দেখ, আমি যখন রিলেশন অপারেটর করছি সেখানে দেখ 2টা টার্ম আছে, আবার এইখানে যখন অ্যাসাইনমেন্ট অপারেটর করছিলাম সেখানেও 2টা টার্ম আসছে, আবার যখন হচ্ছে নর্মাল অপারেটর অ্যারিথমেটিক অপারেটর করছিলাম সেখানে দেখবি 2টা টার্ম থাকে, মানে a প্লাস বি এরকম করে করে।
ঠিক আছে, মানে দুইটা টার্ম, এখানে দুইটা টার্ম থাকে। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমার একটাই টার্ম আছে, আমার তো আর কোনো এক্সট্রা টার্ম নাই। এটাকে বলা হচ্ছে ইউনারি অপারেটর, ইউনারি অপারেটর। আর এই যে দুইটা দুইটা ইউজ হচ্ছিল, এগুলাকে বলছিল বাইনারি অপারেটর, বাইনারি অপারেটর। এটা মনে রাখবি, ঠিক আছে, কথাগুলো মনে রাখ, পরে নোটে জিনিসগুলো পেয়ে যাবে। এগুলো যেখানে দুটো দুটো ইউজ হচ্ছে সেই ক্ষেত্রে সেটাকে বলছি আমার বাইনারি অপারেটর, যেখানে একটা ইউজ হচ্ছে সেটাকে আমরা বলছি ইউনারি অপারেটর। তাহলে আমরা আরো কিছু বাইনারি বাইনারি যখন কথা আসছে, তাহলে যে বাইনারি জিনিসটা নিয়ে আলোচনা করি। তোরা বাইনারি নাম্বার বলেছিলি, কারণ আমাদের এখন যখন যে আমাদের অপারেটর পড়তে হবে, মানে অর অপারেটর, অ্যান্ড অপারেটর, বিট ওয়াইজ অপারেটর গুলো পড়বো। তো বিট ওয়াইজ অপারেটরের ক্ষেত্রে আমার বিট সম্পর্কে, মানে বাইনারি নাম্বার সম্পর্কে যে বিট গুলো আছে সেগুলো আমাকে পড়তে হবে। এই জন্য আমাদের বাইনারি নাম্বারের একটা কনসেপ্ট লাগবে, বাইনারি নাম্বারের যে কনসেপ্টটা সেটা লাগবে। বাইনারি মানে হচ্ছে যে কোনো নাম্বারকে আমরা 0 1 দিয়ে প্রেজেন্ট করবো। তো সেটা কিভাবে হয়, ধরো এটা হচ্ছে আমার একটা আমার আগের দিন বিট পড়িয়েছিলাম, বিট যেটা পড়েছিলাম 8টা বিট, ঠিক আছে। এইখানে এই যে 8টা ঘর আছে, 8টা ঘরের হচ্ছে আলাদা আলাদা বিটের সাইজ আছে, ঠিক আছে। একটা আমরা ওই হিসেবে এটাকে রিপ্রেজেন্ট করি, যেমন এটা এটা হচ্ছে 1, এটার সাইজ হচ্ছে 1। এর বাইনারি ক্ষেত্রে মাল্টিপ্লাই 2 দিয়ে মাল্টিপ্লাই হতে যায়, যেহেতু বাইনারি 2, তো 1 তারপর হবে 2, তাহলে হচ্ছে এবার 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, ঠিক আছে, এই হয়ে যেতে থাকবে। এবার যদি ধর আমি এটাকে কোনো ডেসিমাল নাম্বারকে রিপ্রেজেন্ট করবো, ডেসিমাল নাম্বারকে আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করবো, তাহলে কিভাবে করতে হবে, ধর ডেসিমাল নাম্বার 1 কে রিপ্রেজেন্ট করবো, তাহলে আমার এইখানে 1 এর ঘরে যদি আমার 1 থাকে, মানে হচ্ছে 1 রিপ্রেজেন্ট করবে। যদি এখানে 0 থাকে, এই সবগুলো ধর 0 আছে, আমি আপাতত এইটুকু কনসিডার করা বাদ দিয়ে আমি 8 ঘরেরটা দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে 0 0 0 সমান সব 0, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করতেছে, এটা রিপ্রেজেন্ট করতে 0। এই হয়তো ভ্যালু করে প্রত্যেকটা নাম্বার বার করতে হবে। তোর চল আমি এক এক করে প্রত্যেকটা ভ্যালু গুলো দেখি, তাহলে তো মোটামুটি বাইনারি নাম্বার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, কারণ আমার এইটুকুই লাগবে। এখন যদি আমার ধর হচ্ছে 1 লাগবে, 1 এর ক্ষেত্রে কি হবে, যদি 1 এর ঘরে যদি আমি 1 দিয়ে দিই, তাহলে আমার 1 হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 1, তো বাকিগুলো 0 দিয়ে দিচ্ছি। এবার আমার 2 লাগবে, 2 কোথায় আছে, 2 আমার এখানে আছে, তাহলে এখানে যদি আমি 1 দিয়ে দিই, বাকিগুলো 0 দিয়ে দিই, তাহলে আমার 2 রিপ্রেজেন্ট হয়ে যাচ্ছে। এবার 3 রিপ্রেজেন্ট করতে হবে, 3 ক্ষেত্রে কি করতে হবে আমাকে, এখানে তো 3 কোথাও নাই। এখন যদি আমি কোনো দুটো যোগ করি, ধর এটা যোগ করলাম, এটা যোগ করে আমাকে দেখতে হবে, 2 আর 1 যদি আমি যোগ করি, মানে 1 1 করি, তাহলে কি আসছে, আমার 3 আসছে। এইভাবে রিপ্রেজেন্ট করতে হয়, ঠিক আছে। তা আমি একটা শর্টকাট টেকনিক আছে, তুই বাইনারি পুরো টেবিল বানাতে পারবি, একটা শর্টকাট টেকনিক, উপরে যতগুলো নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী ভেরিয়েশন করতে হয়। যেমন এখানে 1 আছে, তাহলে কিন্তু একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 2 আছে তাই দুইটা 0 দুইটা 1, 4 আছে মানে 4টা 0 তারপরে 4টা 1 আসবে, ঠিক আছে। এখানে এইভাবে তুই বানাতে পারবি, এখানে 0 1 0 1। আমি একবার রিপিট করবি, বুঝতে পারলাম না। আচ্ছা, তো এই বাইনারি টেবিল ধরছিস, বাইনারি টেবিল বানাবি, ঠিক আছে, বাইনারি টেবিল বানাবি, মানে বাইনারি তোকে পুরো টেবিল বানাতে হবে রিপ্রেজেন্টেশনের, ঠিক আছে। তাহলে এই পুরোটা আমি বানাচ্ছি আগে, ঠিক আছে। বাইনারি নাম্বার কিভাবে রিপ্রেজেন্ট করে, ধরছি এখানে 1 থেকে 8 অব্দি আমি কনসিডার করছি, ঠিক আছে, শুধু কারণ ওই ক্ষেত্রে আমার 16টা বানাতে হবে, অতগুলো আমার বানানোর কিছু নেই। এখানে ডেসিমাল নাম্বার রিপ্রেজেন্ট করবে, ডেসিমাল। এখানে ডেসিমাল নাম্বার, যেটা নর্মাল নাম্বার করি 1 থেকে 12 13 14 15 16, সেই সব নাম্বার এখানে থাকবে। আর এইটুকু পার্টে থাকবে সেটা আমার বাইনারি রিপ্রেজেন্টেশন, সেটা থাকবে। যদি আমি 4টা ঘরে মানে 1 2 4 8 মানে সবগুলোতে 0 করি, তাহলে আমার কি হবে, কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু না থাকে মানে 0। এইখানে যা থাকবে ওটার সাথে এটা মাল্টিপ্লাই করে আমার ইকুয়াল টু করতে হবে, ঠিক আছে। মানে সবগুলো তুই মাল্টিপ্লাই করবি, দেখ এই 0 0 মানে কি, ওখানে 8 ইন্টু 0 হচ্ছে, প্লাস 4 ইন্টু 0 হচ্ছে, প্লাস 2 ইন্টু 0 হচ্ছে, প্লাস 1 ইন্টু 0 হচ্ছে, ইকুয়াল টু 0 হচ্ছে। তুই যদি 10 দেখিস, আমরা ডেসিমাল নাম্বারে যেটা রিপ্রেজেন্ট করি, ডেসিমাল নাম্বার আমাদের কি হয়, 10-এর বেসে থাকে। মানে তুই যদি এখানে 0 মানে হচ্ছে এইভাবে হয়, 1 ইন্টু 10 প্লাস 0 ইন্টু কত 0 আছে, 0 নাম্বার ঘর, 0 ইন্টু 0, ঠিক আছে। 1 ইন্টু এখানে 1 আছে, তাহলে 1 ইন্টু 10 আর হচ্ছে 0 ইন্টু, সরি 0 ইন্টু 1 হয়, ঠিক আছে, 0 ইন্টু 1 এর 10-এর বেস থাকে। আর এটা হলো 2 এর বাইনারির মাধ্যমে হলো 2 এর বেস, মানে এখানে 2 2 করে বাড়বে আর ওটার সাথে মাল্টিপ্লাই হতে থাকবে। এখন যদি বাইনারি ডেসিমালের ক্ষেত্রে 3টা নাম্বার থাকে, ধর এরকম 3 নাম্বার, তাহলে এটা অ্যাকচুয়ালি কেমন করে রিপ্রেজেন্ট হয়, 1 এর সাথে 100 গুণ হয়,
তারপর প্লাস 1-এর সাথে 10 গুণ হয়, আবার 1-এর সাথে 1 গুণ হয়, মানে এই প্রত্যেকটা ঘরে রিপ্রেজেন্ট করতেছে। সেরকমই ডেসিমালও ওইটাই কেস হয়। এখন যদি 0.001 দেই তাহলে কি হবে? 0.001 মানে দেখ 1 এর সাথে 1 মাল্টিপ্লাই হয়, বাকি 0, তাহলে এটা 1 কে রিপ্রেজেন্ট করতেছে। সেরকমই এখন আমার বাকি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, সরি 10, ঠিক আছে, বাকি সবগুলো ওয়ার্ড দেখবো 10, 11, 12, 13, 14, 15 আর 16। এবার দেখ 16 আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না, কারণ 16 এর ক্ষেত্রে আমার 2 এর উপরে আসছে, এটা আমাদের পরের ঘর দিয়ে করতে হবে। দেখ 16 নাম্বার ঘর, এটা দিয়ে করতে হবে। দেখ এখন আমি দেখাই, এখন আমার বাইনারি টেবিলে শর্টকাট যে টেকনিক ওটা দেখাবো। বাইনারি ঘরে যত নাম্বারের এর হচ্ছে মানটা হয়, মানে ভ্যালু, প্রত্যেকটা ঘরে থেকে আলাদা আলাদা ভ্যালু আছে। এই ঘরে ভ্যালু হচ্ছে 2, এই ঘরে ভ্যালু হচ্ছে 4, তারপরটা 8, তাহলে প্রত্যেক ঘরে একটা ভ্যালু আছে। যেই ঘরে যতগুলা ভ্যালু ততগুলা তুই ভেরিয়েশন করবি। দেখ এখানে 1 আছে, মানে তো 0, তারপর 1, তারপর আবার 0, তারপর 1, এরকম করে যাবে। ভেরিয়েশন কত? 2 আছে, তাহলে দুইটা 0 যাবে, তারপর দুইটা 1 আসবে, দুইটা 0, দুইটা 1, তাহলে 4 আছে, মানে 4টা 0 আসবে, তারপর 4টা 1 হবে। এইভাবে করতে হবে। দেখ এখানে আমি করতেছি, তার 8, এখানে 8 আছে, মানে 8টা 0 করতে হবে, তাহলে 8টা 0 আমি আঁকাইলাম, 8টা 0 করলাম। এবার আছে আমাদের 8টা 1 করতে হবে, তাহলে 8টা 1 করবি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে, 8। আবার এখানে তাহলে 4 আছে, তাহলে 4-এর বেশি নেই, এবার 4টা 1 হবে, ঠিক আছে, 4টা 1, 4টা 1, আবার 4টা 0, 4টা 0, আবার কি আসবে? 4টা 1 আসবে। আরে খুলিস না ভাই। এবার হচ্ছে যে দুই 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 ঘর ছিল, তাহলে আমার দুইটা রেসপেক্ট করতে হবে। তাহলে এখানে দুইটা 0, দুইটা 1, আবার দুইটা 0, আবার দুইটা 1, আবার দুইটা 0, আবার দুইটা 1, আবার দুইটা 0, আবার দুইটা 1, ঠিক আছে। আর এইখানে এটাকে ভেরিয়েশন করবি 1 এর রেসপেক্ট, মানে একটা একটা এক ঘরে যাবে। তাহলে 0, 1, 0, 1, আবার 0, 1, 0, 1, 0, 1, 0, 1, ঠিক আছে, এখানে 0, 1, 0, 1। এবার এবার যদি প্রত্যেকটা তুই ভ্যালু চেক করিস, তো এখানে এটা ভ্যালু আসছে দেখ 1, 1, 1 মানে 1, এটা একটু 1, 2 মানে হচ্ছে 2, এবার দুইটা 1 আছে, মানে এটা 2, আবার এখানে 1, তাহলে 2 + 1, তাহলে 2 + 1 করলে কত? 3, 3, তাহলে এটা ডাইরেক্ট 4, তাহলে এটা 4, এটা 4 + 1, এইখানে ঘর দেখতে হবে, 4 + 1 মানে 5, আবার আমার এটা কত আসছে দেখো, এখানে হলো 4 + 2, 6, তাহলে 4 + 2 + 1 = 7, আর এটা হচ্ছে ডাইরেক্ট 8, ঠিক আছে। আবার 8 + 1 তাহলে হচ্ছে 9, 8 + 2 তাহলে 10, আর 8 + 2 + 1 এটা হচ্ছে 11, ঠিক আছে। আবার 8 + 4, 8 + 4 হলো 12, তারপর 8 + 4 + 1 তাহলে কত হবে? 13, 13, তাহলে 8, আবার 8 + 4 + 2 এটা কত আসছে? 14, আবার 8 + 4 + 2 + 1 এটা আসবে 15। তো এইভাবে বাইনারিটা রিপ্রেজেন্ট হয়, ঠিক আছে। তো এই বাইনারি ভিডিওটা একবার ইউটিউবে দেখে নিবি, ঠিক আছে। আমি আপাতত কিছু শর্টকাটে বললাম, এই জন্য হয়তো না বুঝতে পারিস, বাট আপাতত চার্জ চালানোর মতো বুঝাইলাম আর কি, ঠিক আছে। এবার বাইনারিটা আমরা কেন পড়লাম? প্রশ্ন আসতে, বাইনারি আমরা কেন পড়লাম? বাইনারি পড়লাম যে আমাদের আরেকটা যেটা অপারেটর আছে, বিট ওয়াইজ অপারেটর, মানে এটা তোর ভ্যালুকে ভ্যালুর সাথে মাল্টিপ্লাই হবে না, ভ্যালুর সাথে কোনো অপারেশন করবে না। এই যে প্রত্যেকটা বিট আছে, এগুলা এগুলা হলো এক একটা বিট, এক একটা বিটকে ও কি করবে? ও মাল্টিপ্লাই করবে বা গুণ করবে বা যোগ করবে, যেটা ও কাজ করবে, ঠিক আছে। সে বিট ওয়াইজ অপারেটর বলে, বিট অনুযায়ী করবে। এবং বিট ওয়াইজ অপারেটর তোরা যদি কম্পিউটার সায়েন্স পড়ে থাকিস বা লজিক্যাল গেট সম্পর্কে পড়ছিস, লজিক গেট, আমাদের এন্ড অর গেট হয়, এখন আমাদের ওই ওই জিনিসটা পড়তে হবে। এন্ড অপারেটরকে রিপ্রেজেন্ট করে এন্ড দিয়া। এটা কি করে? এটা এটা এন্ড করে হচ্ছে, যদি এন্ড এর ক্ষেত্রে যদি এনি, এটা মনে রাখবি, এনি 0 মিনস 0, মানে তুই যদি 0 এন্ড 0 করিস এটা আসবে হচ্ছে 0, তুই যদি 0 এন্ড 1 করিস সেই ক্ষেত্রে আসবে হচ্ছে 0, আর যদি 1 এন্ড 0 করিস তাও এটা আসবে হচ্ছে 0, এন্ড যদি 1 এন্ড মানে 1 আর 1 মানে এনি 0, তাহলে 0 নাই, 0 নাই মানে হচ্ছে 1, এটা হচ্ছে এন্ড গেট।
মানে এটা এটা তুই অ্যান্ড গেটটা কিভাবে অ্যাপ্লাই করবি? ধর হচ্ছে আমি ধরে নিলাম 10 অ্যান্ড 6 এরকম থাকলো, তাহলে তুই এটাকে কেমন, এটা অ্যান্সারটা কি আসবে? 10 অ্যান্ড 6 এর অ্যান্সার সেটা আমাদের দেখে আমার একবার প্রোগ্রামে যাই, ঠিক আছে? এটা কিভাবে আসতে, ধর হচ্ছে এখানে আমি এফ ইকাল টু আমি ধরে নিচ্ছি 10 অ্যান্ড 6, তাহলে এফ এর ভ্যালু কত আসছে? দেখ 2, দুইটা কিভাবে আসতেছে এটা আমরা দেখবো। বিট ওয়াইজ অপারেটর, আমরা বিট প্রথমে বিট গুলো ধরে নিচ্ছি, কত কত বিট আছে আমাদের, 8 4 2 1, ধর আমি এই 4টা করে নিচ্ছি, আপাতত এই 4টা করে মোটামুটি হয়ে যাবে, না যে 8 না হয় 8টা করে বাড়াই নিবি, ঠিক আছে? 10 কে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এটা এই কটা নাম্বার যোগ করে বল দেখি কিভাবে বানাইতে পারি। এইগুলো নাম্বারের মধ্যে কোন কোন দুইটা যোগ করে ম্যাক্সিমামের সাথে নিবি সবসময়। ধর 8 নিলি, 8 এর সাথে কত 2 যোগ করতে হয়, তাহলে এই দুটো 1 করে দিবি, তাহলে এই দুটো 1 বাকি দুটো 0, তাহলে এটা হলো আমার 10 এর রিপ্রেজেন্টেশন। 10 কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এবার 6 এর রিপ্রেজেন্ট, 6 আবার কিভাবে করতে পারি? ম্যাক্সিমাম নিবি, 8 দিলে তোমার 6 পাবো না, 4 নিতে হবে, 4 এর সাথে কত নিলে 6 হবে? 4 এর সাথে 2 নিলে 6 হবে, তাহলে এই দুটো 1 করবি, বাকি দুটো 0। এটা হচ্ছে আমার 6 এর রিপ্রেজেন্টেশন, 6। এবার এই দুটাকে অর করতে হবে, তাহলে অরের লজিকটা মনে রাখবি, অরের লজিক হলো এটা। তাহলে দেখ 0 0 আছে, 0 0 তে কত হয়? 0 হয়। 1 1 তে কত হয়? 1 1 তে 1 হয়। 0 1 এ কি হয়? 0 1 এও 0 হয়। তারপরে 1 0 তে কি হয়? 1 0 তে 0 হয়। এটা কার রিপ্রেজেন্টেশন? এটাতে খালি 1 একটা ঘরে আছে, এটা কোন ঘরে আছে? 2, তাহলে এটা মানে হলো 2। এইভাবে 2 আসলো। কোনো অসুবিধা? বুঝতে পারছিস বিষয়টা, নাকি আরেকটা এক্সাম্পল দেখাবো? বল, বুঝতে পারছিস? ঠিক আছে, আবার নেক্সট অপারেটর দেখাই, আরেকটা দেখাই, ওটা তো সেম কেস করতে হবে। এরপরে যেটা আছে অর, অর রিপ্রেজেন্ট করে একটা ডান্ডি দিয়ে, যেটা আমার হচ্ছে মডিউলাস থাকে, দেখবি তোর হচ্ছে ব্যাকস্ল্যাশের উপরে থাকে, মানে তোর যে বড় এন্টারটা আছে, এন্টারে দেখবি উপরে, এটা হলো অর। এটা এটা কি করে? এটা মানে এনি ওয়ান, অর মানে এনি ওয়ান থাকলে ওয়ান দিয়ে দিবি। যদি তোর কোথাও ওয়ান দেখেও, ওয়ান মানে ওয়ান, তারপর যাই থাকুক, মানে হচ্ছে যদি তো 0 অর 0 করিস তাহলে ও 0 দিবে, বাট যদি 0 অর 1 করিস তাহলে সেই ক্ষেত্রে ও 1 দিবে। যদি 1 অর 0 করিস সেই ক্ষেত্রে ও 1 দিবে, আর যদি মানে এনি ওয়ান, মানে 1 দেখলেই 1 দিয়ে দিবে। এটা হলো তোমার অর গেট, অর লজিক। এটা আমি কিভাবে করবো? ধর সেম লিখছি আবার 10 অর 6, 10 অর 6 করলে আমার কি আসবে? ধর প্রথমে প্রোগ্রামে দেখি, ঠিক আছে? প্রথমে ধর প্রোগ্রামে চাই, প্রোগ্রামে ধর হচ্ছে এটাকে অ্যান্ড না করে এবার অর করে দিচ্ছি, অর, তাহলে কি আসবে? দেখ 14 আসছে, কি আসছে 14টা কিভাবে আসতেছে এসে আমরা দেখবো। আর ওই সেম দেখ 10 আর 6 আমাদের আবার সেই সেম রিপ্রেজেন্টেশন করতে হবে, 1 2 4 তারপর 8, ঠিক আছে? 10 মানে হচ্ছে এখানে 1 এখানে 1 0 0, 6 মানে হলো 4 1 1 1 0 0, এইভাবে করবি, ঠিক আছে? যোগ করে দেখবি কেমন করে হচ্ছে, ম্যাক্সিমাম নিবি। এখানে এখানে ধর তোর যদি এখানে ধর হচ্ছে 17 থাকে, তো 17 থাকলে কি তোর 8 অব্দি নিলে হবে? 8 নিলে হবে না, 17 থেকে বড় ভাবতে হবে। আগে 17 থেকে একটা 17 থেকে আশেপাশে যেটা ম্যাক্সিমাম নাম্বার থাকে 2 এর গুণিতক সেটাকে নিবি। এর আশেপাশে কি আছে? 16 আছে, তোকে তো 16 অব্দি নিতে হবে, তাহলে 8 দুগুণ 16, 16 নিতে হবে, বুঝলি? তোকে এইভাবে জিনিসটাকে বুঝতে হবে। এখানে আমার 10 আছে, তো 10 এর আশেপাশে সবথেকে কাছে কি আছে? 8, ম্যাক্সিমাম 8, তাহলে 8 8 8 আমাকে 8 ঘর অব্দি নিতেই হবে, 8 এর সাথে 2 যোগ করতে হবে, এইভাবে ভাবতে হবে তোকে। এবার যদি অর করি তাহলে অরের লজিক লাগা, 0 0 তে 0 হচ্ছে, 1 1 তে 1 হচ্ছে, এটাতেও 1 হচ্ছে, এটাতেও 1 হচ্ছে, কারণ যেখানে 1 দেখলেই 1 দিয়ে দিবে। এটা কি আসতেছে? যোগ কর, তাই এটা কি 8 এ আছে, 4 এ আছে, 2 এ আছে, তা 8 প্লাস 2 10, 10 প্লাস 4 তাহলে 14। বুঝতে পারলি এটা? এখনো যদি না বুঝে থাকিস তাহলে আমার আরেকটা অপারেটর নিচ্ছি, যেটা আরেকটা আছে আমাদের কাছে, এক্সর। তোদের আমি একটু আগে দেখাইছিলাম আমরা পাওয়ার রিপ্রেজেন্ট করছিলাম পাও দিয়া। এইখানে যে পাওয়ারের যে সিম্বলটা আছে ওটা অ্যাকচুয়ালি এক্সোর সিম্বল, কিন্তু ঠিক আছে? তুই ক্যালকুলেশনে যদি এরকম এই পাওয়ারটা ইউজ করে দিস তাহলে কিন্তু হবে না, এটা অ্যাকচুয়ালি কিন্তু এক্সোর সিম্বল। এক্সোরের লজিক কি? এক্সোরের লজিক মনে রাখবি, সেম সেম থাকলে 0, আর যদি ডিফারেন্ট থাকে, ডিফারেন্ট থাকলে 1। সেম মানে 0, ডিফারেন্ট মানে 1, ঠিক আছে? মানে যদি 0 0 এক্সোর 0 হয় সেই ক্ষেত্রে ও 0 দিবে, যদি 0 এক্সোর 1 হয় সেই ক্ষেত্রে ও 1 দিবে, 1 0 0 যদি হয় সেই ক্ষেত্রে ও 1 দিবে, যদি 1 1 হয় সেম, 1 1 সেম, মানে এই ক্ষেত্রেও 0 দিবে। এটা হচ্ছে এক্সোর।
এই লজিকটা মনে রাখবি সবসময়, সেম ইকাল টু 0 আর ডিফারেন্ট ইকাল টু 1। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবি। মানে হচ্ছে এই জিনিসটা করলে আমার এই জিনিসটা বাড়াবে। এই এখন এখন আমার সেম ওই দুইটা নাম্বার নিয়েই করছি, ঠিক আছে, যাতে বুঝতে বাইনারিটা মাথায় ঢোকে। ঠিক আছে, 10 অর যদি 6 করি তাহলে আমার কি আসবে ভ্যালু। তো সবার প্রথমে আগে আগে দেখি আমাকে এখানে এখানে লজিকটা দেখি, করে দেখি কি আসে। কোডে আমি দিলাম 10 অর দিয়ে দিলাম, এক্সর দিলাম, দেখ কি আসছে 12। তো 12 কি হয়ে আসছে, আসলে লজিকটা দেখি। তো সবার প্রথমে সেম ওইভাবে রিপ্রেজেন্ট করবি, 1 2 4 আর 8, 1 2 4 8। তাহলে 10 কে কিভাবে করছি আমরা, 1 1 0 0, এইখানে 1 এখানে 1 0 0 রিপ্রেজেন্ট করছি। এবার আমরা এই লজিকটা লাগাবো, তাহলে 0 0 তে 0 দিবে, 0 0 তে 0 দিবে, 1 1 তেও 0 দিবে, আর 0 1 তেও 1 দিবে, আর 1 0 তে 1 দিবে। তাহলে এটা কত আসতেছে, দেখেন 8 আর 4 আছে, 8 আর 4 আছে, তাহলে 8 আর 4 যোগ করলে কত হয়, 12। তো বুঝতে পারলি লজিক্যাল অপারেটর, কোনো ইস্যু বুঝতে? ওকে, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষা কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন, এমসিকিউ কিন্তু এগুলো থেকে আসতে পারে। তোকে দিয়ে দিল এরকম, তোকে বিট ওয়াইজ অপারেটর দিয়ে দিল যে 10-এর সাথে এটা অর করো, ওটার সাথে আবার তারপর এটা অর করো। তোকে কিন্তু এইভাবে বার করে সেটাকে অ্যান্সার লিখতে হবে। এবার আমরা এইরকমই একটা বিট ওয়াইজ অপারেটর আরেকটা দেখবো, এটাকে হচ্ছে লেফট শিফট। লেফট শিফট কেন বলে সেটাকে আমি দেখবো, ঠিক আছে। এটা হচ্ছে লেফট শিফট, ঠিক আছে। লেফট শিফট কেন বলে, সর্বপ্রথমে ধর একটা বাইনারি নাম্বার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। বাইনারি ধর যে ওয়ার্ডটা আছে সেই মানে তোর ভ্যালু গুলো সেটা নিয়ে নিচ্ছি, 1 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, তোর 32 ঘর দিয়ে নিলাম। এবার একটা যে কোনো নাম্বার দে, যে কোনো বল, কোথায় কি ওয়ান বসাবো বল, বলে দে, যে কোনো একটা নাম্বার বল আমাকে, যে কোনো নাম্বার। কেউ একজন আমাকে যে কোনো একটা নাম্বার বল, যে কোনো নাম্বার। 15। 15। তো 15 কে আমার কিভাবে লিখতে পারি, 15 দেখ 16 থেকে ছোট, তাহলে আমার 16-তে নেওয়া যাবে না। তাহলে ম্যাক্সিমাম কাকে নেওয়া যেতে পারে, 8। তাহলে 8 কে আমার নিতে হবে। তা 8-এর সাথে কত কত যোগ করলে 15 হবে, 8-এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে 12, 12-এর সাথে আরো 4 যোগ করলে 14। তাহলে আমাকে আরো এক কম পড়তেছে, এক আমার কাছে আছে, তাহলে সবগুলোতেই 1 লাগবে। বুঝে গেলি, এইভাবে ভাবতে হবে। এবার লেফট শিফট, এটাকে ধরো আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, এক্স। এবার যদি এক্স বলে লেফট শিফট করো 1, মানে হচ্ছে লেফটে শিফট করতে হবে, মানে আমার এই প্রত্যেকটা 1-কে এইভাবে এক ঘর লেফটে শিফট করে দিতে হবে। তাহলে এইবার যদি এক ঘর করে লেফটে শিফট করি তাহলে কি আসবে, তাহলে এই একটা এখানে আসবে, এই একটা এখানে আসবে, এই একটা এখানে আসবে, এই একটা এখানে আসবে। তাহলে এখানে কি আসবে, এখানে 0 আসবে, এখানে 0 ছিলই। এবার বল, এইটা আমার কি নাম্বার ছিল, 15 ছিল। এখন এটা কি হয়ে গেল, লেফট শিফট হওয়ার পরে 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2, 16 আর 4 হচ্ছে 20, 20 আর 10 30। তাহলে লেফট শিফট করার পরে 30 হয়ে গেল। এটা হলো লেফট শিফট। তো এরকমই আরেকটা হয় রাইট শিফট। এবার যদি এক্স রাইট শিফট করি তাহলে কি আসবে, এবার এক্স আমার এটা ছিল, মানে আমাকে রাইট করতে হবে। তাহলে এটাও 0 আসবে, এটাও 0 আসবে, এটা তো রাইটে চলে গেল, এটাও 0 আসবে, এটা রাইটে, এটা রাইটে এসে 1 হলো, এটা রাইটে এসে 1 হলো, এটা রাইটে এসে 1 হলো, এটা তো রাইট গিয়ে কই চলে গেল। অ্যাকচুয়ালি এদিকে পয়েন্টও বাইনারি আছে, বাট আমরা ওটা এখন কনসিডার করতেছি না, অত হাই লেভেলে যাইতে হবে না। তো পয়েন্টে গেল মানে গেল, এটা চলে গেছে। তাহলে এটা কি আসলো, এটা এটা কি কি এসে গেল, রাইট শিফট করার পরে 4 প্লাস 2 প্লাস 1 3 7। তাহলে 15-কে যদি রাইট শিফট করিস তাহলে 7 এসে গেল। তাহলে বুঝতে পারলি লেফট শিফট আর রাইট শিফট। এবার এবার আরেকটা আছে, এবার হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অপারেটর, যেটাকে এরকম সিম্বল দেওয়া হয়। এটা কি করে, তো এবার এবার আমাকে তুই আবার আবার যে কোনো নাম্বার বল, একটু ছোট বলিস, আমার এত বড় না করতে হয়, একটু ছোট নাম্বার বল, 10-এর মধ্যে বল যে কোনো নাম্বার। আবার একটা যে কোনো নাম্বার বল। 7 কত, 7 7। আচ্ছা ঠিক আছে, থালা ভরা রিজন। তাহলে সেভেনের থেকে মানে ম্যাক্সিমাম আশেপাশে সব ম্যাক্সিমাম নাম্বার কোনটা, 8 তো আমি নিতে পারবো না, কারণ 8-এর সাথে আমার যোগ করতে হবে, মাইনাস তো করা যাবে না। তাহলে সব থেকে কাছে আমার 4-ই হবে, তাহলে আমার 4-ই নিতে হবে। তো 4 আমি নিলাম, তো 4 আমি এবার উপরটুকু দিতেছি না, ঠিক আছে, বুঝে নে 4। তাহলে 4-এর সাথে আর কত যোগ করলে আমার 7 হচ্ছে, এবার 4-এর সাথে দেখে 2 যোগ করলে আমার 6 হচ্ছে, তাহলে আমার আরো একটা 1 নিতে হচ্ছে, তাহলে এই গেল 1। এবার ধর আমি 8 অব্দি নিলাম, 0। এবার দেখ, এবার যদি বলে আমাকে এইটা এটা যেটা আছে
এটা ধর আছে আমার হলো কত ছিল, এটা তো মজা হবে না। আমি তোকে বলি, এটার থেকে তুই যদি ধর এটা জিরো করে দিই, ঠিক আছে, এটা ওটাতে ভালো মজা হবে না, এটা কর, এটা করলে বেশি মজা হবে। এটাকে ধর আমি এক্স ধরে নিলাম। এবার যদি আমার যদি এক্স কমপ্লিমেন্ট লাগে, তাহলে কি করতে হবে আমাকে? কমপ্লিমেন্ট মানে জিরো, কমপ্লিমেন্ট মানে জিরো ইকুয়াল টু জিরোকে ওয়ান করে দিতে হবে, ওয়ানকে জিরো করে দিতে হয়। কমপ্লিমেন্ট উল্টা করে দিবি, জিরো দেখলে ওটাকে ওয়ান করে দিবি, আর ওয়ান দেখলে ওটাকে জিরো করে দিবি। এবার এখানে ওয়ান আছে, এটাকে জিরো, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো, জিরো আছে ওয়ান, তাহলে কি হয়ে গেলো এটা? এটা কি ছিল? 4 1 এ 5, 5 ছিল কমপ্লিমেন্ট হয়ে, এটা এটা কি হয়ে গেলো? এটা হচ্ছে 8 2, 8 2, তাই দেখেন এটা 10 হয়ে গেল। মানে 5 5 থেকে কমপ্লিমেন্ট হয়ে 10 হয়ে গেল। আর এটা 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 কত বিটের বাইনারি ছিল বল দেখি? এটা কনসেপ্ট রাখতে হবে, এটা কত বিটের বাইনারি ছিল? এটা 4 বিটের বাইনারি ছিল, মানে দেখ 4টা ঘর, 4টা ঘর মানে 4টা বিট, 4 বিটের বাইনারি ছিল। এটা হলো কমপ্লিমেন্ট। তাহলে তুই হচ্ছে এগুলো বুঝতে পারলে বিট ওয়াইজ অপারেটর। একটা হচ্ছে অ্যান্ড, যেটা মানে তুই যেখানে জিরো দেখলেই জিরো করে দিবি, অর মানে ওয়ান দেখলেই ওয়ান করে দিবি। তার হচ্ছে এক্সঅর, যেখানে সেম সেম দেখলে জিরো, ডিফারেন্ট দেখলে ওয়ান। লেফট শিফট মানে তুই লেফটে শিফট করবি যত ঘর এখানে বলা থাকবে। এই যদি 2 বলা থাকতো, মানে তোকে 2 ঘর শিফট করতে হবে, মানে এই ওয়ানটা এইখানে যাইতো, এই ওয়ানটা এখানে আসতো, এই ওয়ানটা এখানে আসতো, ঠিক আছে? 2 ঘর শিফট করতে হবে এখানে যত যত ঘর বলা থাকবে। কমপ্লিমেন্ট মানে তুই জিরো দেখলে ওয়ান করে দিবি, ওয়ান দেখলে জিরো করে দিবি, ঠিক আছে? এটাই ছিল। তাহলে আমরা কি দেখলাম? আমরা ইউনারি অপারেটর দেখলাম, মানে যেটা শুধুমাত্র একটা একটা টার্মের উপর হয়। আমরা বাইনারি অপারেটর দেখলাম, বাইনারি দেখলাম যেটা 2টা অপারেটরের হয়। এবার এরকম কি কোনো আছে যে 3টার উপরে হয়? হ্যাঁ আছে, যেটাকে টার্নারি অপারেটর বলে। টার্নারি অপারেটর যেটা 3টা টার্মের উপরে হয়, টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর সেটা একটা হচ্ছে কন্ডিশনাল, কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর। এটা কি? এটাকে আমার এরকম একটা এক্সপ্রেশন থাকে, তারপরে কোশ্চেন মার্ক থাকে, আবার একটা এক্সপ্রেশন থাকে, এরকম একটা কোলন থাকে, আবার একটা এক্সপ্রেশন থাকে, এরকম এরকম একটা রিপ্রেজেন্টেশন হয়। এইখানে কি থাকে? এখানে থাকে কন্ডিশন। তো যে কন্ডিশনটা থাকে সেটা এখানে থাকে। এইখানে থাকে হচ্ছে স্টেটমেন্ট ওয়ান, ঠিক আছে, স্টেট ওয়ান, স্টেটমেন্ট ওয়ান, এখানে থাকে স্টেটমেন্ট টু। এন্ড এটা কাজ কিভাবে করে? ধর এই যে কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন যদি ট্রু হয়, কন্ডিশন ট্রু, একদম হ্যাঁ ঠিক, ঠিক কথা বলছে। যেখানে বলা থাকলো যে 5 লেস দেন 2, বা না সরি প্লাস 5 গ্রেটার দেন 2, 5 গ্রেটার দেন কি 2 মানে কি? হ্যাঁ ঠিক, 5 গ্রেটার দেন 2, তাহলে এই এটা কাজ করবে। মানে যদি সঠিক হয় তাহলে স্টেট নাম্বার 1 কাজ করবে। যদি এটা সঠিক না হয়, ধরো এটা ফলস, মানে ও ভুল বলছে যে 5 <2, ভুল বললে স্টেট নাম্বার 2 কাজ করবে। এইভাবে এটা কাজ করে। এটা হলো আমার টার্নারি অপারেটর। আসলে টার্নারি অপারেটর চেক করি, ঠিক আছে? টার্নারি অপারেটর কিভাবে কাজ করে এটা দেখি। তো ধর আমি এখানে এটা নিয়েছি এফ, এফ ইকাল 10, এফ ইকাল 10 আমি নিয়ে নিচ্ছি। এখন হ্যাঁ এরকম এরকম করে এফ ইকাল 10। এবার একটা আমি ইন্ট নিচ্ছি, একটা টার্ম নিয়ে নিলাম, ধরো ওয়াই। ওয়াই ইকুয়াল টু কি হবে? ধর ওয়াই ব্র্যাকেটের মধ্যে দিলাম এবং বললাম এফ আছে, এফ যদি আমার লেস দেন 8 হয়, ঠিক আছে, কোশ্চেন মার্ক, লেস দেন 8 হয়, কোশ্চেন মার্ক দিচ্ছি, তারপর আবার এক্সপ্রেশন, আরেকটা এক্সপ্রেশন দিতে হবে। তাহলে কি করো? তাহলে এখানে 45 স্টোর করে দাও। যদি না হয় তাহলে আবার কি স্টোর করো? তাহলে 12 স্টোর করে দাও। তাহলে বল এবার কি হবে? এটা অ্যান্সার কি আসবে? এটা আমরা এক্স এর মধ্যে কোনো একটা ভ্যালু স্টোর করতেছি। এখন আমরা এখানে অপারেটর দিলাম যে কন্ডিশন, যদি এফ 8 থেকে ছোট হয় সেই ক্ষেত্রে স্টেট নাম্বার 1 মানে কি 45 কোথায় স্টোর হবে? 45 গ্যাস স্টোর হবে আমার ওয়াইতে। এখন যদি না হয়, যদি এটা ফলস হইতো, তাহলে আমার কি স্টোর হবে? 12। তাহলে বল কি এখানে আমার এফ, যদি আমি ওয়াই প্রিন্ট করি, ওয়াই যদি আমি প্রিন্ট করি, তাহলে আমার কি ভ্যালু আসবে বল দেখি? 12 হবে। 12 হবে। দেখি কি আসে। 12, কারণ ফলস হলে পরে এটা আমার এটা আসবে। এটা হলো টার্নারি অপারেটরের কন্ডিশন। এন্ড এই টার্নারি অপারেটরটাকে আমরা পরের দিন কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে পড়বো। যে সবসময় টার্নারি অপারেটর দিয়ে করা সম্ভব হয় না। যদি অনেক বড় কিছু করতে হয়, ধর যদি এফ এফ লেস দেন ইকুয়াল টু 8 হয়, তাহলে তোকে প্রিন্টও করতে হবে, স্ক্যানও করতে হবে, আরো অনেক কিছু কাজ করতে হবে। তো এতগুলো কাজ আমি এখানে লিখতে পারবো? আমার এতগুলো কাজ এখানে লিখতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা আরো বড় স্টেটমেন্ট ইউজ করি, সেটা আমরা পরের দিন পড়বো, ঠিক আছে? এটা ছিল হচ্ছে আমার টার্নারি অপারেটর, এটা মনে রাখবি।
আমি কি আর কোনো অপারেটর ভুলতেছি? হ্যাঁ, আরেকটা অপারেটর আছে, হ্যাঁ ঠিক। এটা টার্নারি অপারেটর, মনে রাখবি, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা আসে, টার্নারি অপারেটর কোনটা কাকে বলে। এমসিকিউ দিয়ে দিল, এমসিকিউ তে তোর হচ্ছে কোশ্চেন মার্ক থাকলো, কোশ্চেন মার্ক আর কোলন দিয়ে দিল, আরো অনেক কিছু দিয়ে দিল, এন্ড দিয়ে দিল, অর দিয়ে দিল, বললো কোনটা টার্নারি অপারেটর। তখন তোকে কিন্তু এটা বলতে হবে, ঠিক আছে? আবার অনেক সব কোশ্চেনে, ডাইরেক্ট কোশ্চেনও আছে টার্নারি অপারেটর সম্পর্কে, ছোট একটা নোট লেখো। সেক্ষেত্রে তোকে এটা সম্পূর্ণ বুঝাইতে হবে যে কন্ডিশন ট্রু থাকলে স্টেট 1 কাজ করবে, কন্ডিশন যদি ফলস থাকে সেক্ষেত্রে স্টেট 2 কাজ করবে। একটা প্রোগ্রাম বানায় দেখাইতে হবে, যেটা আমি এখন প্রেজেন্ট করলাম, ঠিক আছে? তাহলে আমি তোদেরকে বিট ওয়াইজ অপারেটর পড়াই দিয়েছি, কন্ডিশনাল দেখাই দিয়েছি, অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, রিলেশন, লজিক্যাল দেখাই দিয়েছি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টও দেখাইছি। এবার বাকি থাকলো হচ্ছে স্পেশাল, কিছু স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল কি বানান লিখতেছি আমি এটা, যাই হোক, ছাড়। স্পেশাল অপারেটর, স্পেশাল অপারেটরের মধ্যে কি আছে? একটা হচ্ছে সাইজ অফ অপারেটর একটা আছে। এটা কি করে? তুই যে কোনো এলিমেন্ট যদি সাইজ অফ এর ভেতরে দিস, তাহলে ওটার যে সাইজটা আছে, যত যত বিট ও কভার করছে সেটাও সাইজ বলে দিবে। এটা আমি আপাতত ইউজ করতেছি না, এটা আমরা পরে দেখে নেবো। জাস্ট মনে রাখ, সাইজ অফ একটা অপারেটর আছে যেটা অন্য কোনো অপারেটর পড়ে না, এটা স্পেশাল অপারেটর। তো আমার যে অপারেটর গুলো ছিল এগুলো আমার গেল। এবার ধর আমি এমন একটা কিছু কোড লিখলাম, ধর হচ্ছে এই দিয়ে ডাইরেক্ট কোডই দেখায়, ঠিক আছে? এখানে দেখাবো না। ধর আমি এমন কিছু লিখলাম, ধর ওয়াই আমি দেখলাম যে হ্যাঁ 4-এর সাথে মাল্টিপ্লাই করো, 5 করো, তার সাথে আবার ডিভাইড করো, তার সাথে আবার ডিভাইড করো, তার সাথে ডিভাইড করো, 8 দিয়ে ডিভাইড করে দাও, প্লাস করে দাও, প্লাসের সাথে 5 করে দাও, তার সাথে আবার মাইনাসও করে দাও, ঠিক আছে? মাইনাসও করে দাও, ঠিক আছে? -5ও করে দাও, ঠিক আছে? মডুলাসও করে দাও, হ্যাঁ মডুলাস বিও করে দাও। এখন তুই আমার বলে এটা ভ্যালু কি আসবে? বলতে পারবি তুই এটা ভ্যালু? কোনটা কোনটা আগে করব, কোনটা পরে করব? আমরা একটা রুল কি করেছিলাম ছোটবেলা, বদমাস। তো এইখানে কম্পিউটার কিভাবে করবে বদমাস? ও কি জানে? ওকে বুঝতেছে কোনটা কোনটা আগে আছে, কোনটা পরে আছে? এইখানে কম্পিউটার একটা জিনিস যেটা ফলো করে সেটা হচ্ছে প্রিসিডেন্স, এন্ড হচ্ছে কি বলে এটাকে, প্রিসিডেন্স, আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, ঠিক আছে? এটা আমাদের ফলো করে। তো সর্বদা প্রিসিডেন্স নিয়ে আলোচনা করি, ঠিক আছে? কোনটা আগে করবে, কোন অপারেটর গুলো আগে করবে, প্রিসিডেন্স। প্রিসিডেন্স কোনটা আগে করবে? এই যে সবার আগে দেখলে সাইজ অফ অপারেটর বলছি, এই সাইজ অফ অপারেটর গুলো, তারপরে ইনক্রিমেন্ট অপারেটর, তারপরে ডিক্রিমেন্ট অপারেটর, এই তারপর হচ্ছে এক্সপ্লেনেশন নট অপারেটর, এগুলা সবার আগে হবে, এগুলার প্রায়োরিটি সবার হাইয়েস্ট। এদের এদের থেকে লোয়ার প্রায়োরিটি হচ্ছে যেটা আমার হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভাইড, তারপর হচ্ছে মডিউলাস। এই তিনটার প্রায়োরিটি ওর থেকে নিচে। তারপরে আছে হচ্ছে প্লাস, মাইনাস। তার থেকে নিচে হয় হচ্ছে ইকুয়াল, যেটা আমার অ্যাসাইন অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি কি ছিল? অ্যাসাইন অপারেটর, রিলেশন অপারেটর, সরি, যেগুলো রিলেশন অপারেটর এর থেকে উপরে। গ্রেটার দেন, লেস দেন, ঠিক আছে? গ্রেটার দেন, ইকুয়াল টু, মানে লেস দেন ইকুয়াল টু, ঠিক আছে? ওইগুলা। তার থেকে কম পাওয়ারফুল হচ্ছে আমার অ্যাসাইন অপারেটর। অ্যাসাইন না, এখানে আরো কিছু রিলেশন আছে। রিলেশন কোনগুলো আছে? যেগুলো আমার ইকুয়াল টু রিলেশন, নট ইকুয়াল টু রিলেশন, এগুলো তার থেকে কম স্ট্রং। এর থেকে আরো আরো নিচে আছে অ্যাট দ্য, যেটা লজিক্যাল থাকে, যে লজিক্যাল যেটা বলছিলাম, অর 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 চেক করে এটা। তার থেকে কম স্ট্রং হচ্ছে টার্নারি যে অপারেটর, সেটা। তার থেকেও কম স্ট্রং যেটা আছে সেটা হচ্ছে ওই অ্যাসাইনমেন্ট, অ্যাসাইন করা, যে আমি ভ্যালু অ্যাসাইন করতেছি সেগুলা। ভ্যালু অ্যাসাইন করা সব থেকে লাস্টে আছে, ঠিক আছে? এগুলা ওটা সবসময় লাস্টে করতে হয়, ভ্যালু অ্যাসাইন। তার থেকেও কম স্ট্রং হচ্ছে কমা, মানে তুমি কমার আগে আগে যা আছে এগুলো করে নাও, তারপরে কমার কাজ করো, কমা সবার লাস্টে। এই হলো আমার পুরো প্রিসিডেন্স। এবার ধর কোনো লাইনে এই এই একই প্রেসিডেন্স যুক্ত ওগুলো আসে, তো সেই ক্ষেত্রে কি করবি? সেই ক্ষেত্রে তোদের কাছে তোকে ফলো করতে হবে অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি, অ্যাসোসিয়েটিভ কি বলে, ঠিক আছে? অ্যাসোসিয়েটিভ কি বলে, ধর হচ্ছে যেমন হচ্ছে কোশ্চেনের কোশ্চেন, ধর হচ্ছে নর্মাল অ্যারিথমেটিকে ভাব, যে আমি 6/2 বলা আছে, আবার ভাগ 3 বলা আছে, তাহলে তুই কি করবি? আগে কোনটা আগে আগে করবি? তুই কি 2 দিয়ে 3 কে আগে ভাগ করবি, নাকি 6 কে আগে 2 দিয়ে ভাগ করবি? কোনটা আগে করবি? আমাদের দেখবি অ্যারিথমেটিকের রুল থাকে লেফটের থেকে করতে। 6 কে প্রথমে 2 দিয়ে ভাগ করে 3 কর, তারপর 3 কে 2 ভাগ করে এটাকে 1 কর, এলো। এইখানেও সেম কেস। এখানে তুই যদি এইগুলা অপারেটর দেখিস, মানে স্টার, এইটা মানে এটা ডিভাইড, মডুলাস, প্লাস, মাইনাস, এইসব যদি দেখিস, এগুলাকে তুই লেফট টু রাইট করবি। লেফট টু রাইট মানে লেফট সাইড থেকে রাইটের দিকে যাবি।
ক্যালকুলেট করতে গিয়ে অ্যাসোসিয়েটিভিটি আন্ডারে। আর যদি ইকুয়াল টু দেখিস, ইকুয়াল টুর ক্ষেত্রে তোকে রাইট টু লেফট যেতে হয়, রাইট টু লেফট। এটা আমরা আস্তে আস্তে দেখবো। ইকুয়াল টু এখন অত কাজে লাগে না, মেইনলি এই নর্মাল অপারেটর লাগে। এখন আমাকে বল, যেটা আমি একটু আগে লিখলাম, এটা অ্যান্সার কি আসবে? এটা খুব অসাধারণ অ্যান্সার আসবে, বাট তাও এটা বলার চেষ্টা কর। ক্যালকুলেটার আশেপাশে থাকলে ক্যালকুলেটার দিয়ে বলার চেষ্টা কর। সবার প্রথমে দেখ কি কি আছে এখানে। তাহলে সবার আগে যেগুলো সবথেকে টপ প্রায়োরিটি, এখানে শুধুমাত্র যেটা হচ্ছে ডিভাইড আর মাল্টিপ্লিকেশন আর হচ্ছে প্লাস মাইনাস আছে। তাহলে সব থেকে আগে এই মাল্টিপ্লিকেশন গুলা, ডিভাইডটা আর মডুলাসটা হবে, তারপরে প্লাস মাইনাস হবে। তাহলে সবার আগে কি হবে? এবার হচ্ছে এইখানে দেখ, এখানে এটাও আছে আর এটাও আছে, মানে হচ্ছে একই সেম প্রিসিডেন্স ওরা আছে। তাহলে কোন দিক থেকে হবে? লেফট থেকে রাইটে। মানে সবার আগে 4 আর 5 গুণ হবে, তার সেটাকে 8 দিয়ে ভাগ হবে, ঠিক আছে? তারপর এটুকু থাকবে, তারপর মডুলাস করবে, মানে হচ্ছে 5কে 2 দিয়ে মডুলাস করবে। তারপরে কি করবে? তারপরে আবার যোগ আর বিয়োগ আছে, দেখ যোগ আর বিয়োগের কিন্তু আবার লেফট থেকে, তার আগেও যোগ করবে, তারপরে বিয়োগ করবে, তারপরে যা অ্যান্সার আসবে সেটা আমাদের দিয়ে দিবে। তো বুঝতে পারলি? এবার এখানে 5 আর 2 এ ইসে করে 1 আসলো, ঠিক আছে? এখান থেকে তাহলে আমার 4 5 20, 20/8, 20/8, 20/8 আসলো। 8টাকে 5 দিয়ে যোগ করলো, আবার 5 দিয়ে মাইনাস করলো, সরি 1 দিয়ে 1 মাইনাস করলো, তাহলে 4। সেটা 4 যোগ করলো, তাহলে আমার এখানে ইসে আসলো, ঠিক আছে? এবার এখানে 20/8 এর একটা ফান্ডা দেখ, 20/8 কি হয় বলে? 20/8 কত আসে বলে? 20/8 কত আসে? 1.25 1.25। কিন্তু 1, তাহলে এখানে এখানে পয়েন্টে আমার হিসাব আসতেছে, আমার অ্যান্সার কি পয়েন্টে আসছে? 1.25 কেন হবে? 2.5 হবে। 2.5 হ্যাঁ তাই তো, 1.2, 1 পয়েন্ট কেন হয়? 2 পয়েন্ট। দেখ তাহলে এখানে দেখ, এটা আছে 20, তাকে আবার 8 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে 2.5 আসার কথা। কিন্তু এখানে আমি 0.5 দেখতেছি না। এটা বল দেখি কেন, কেন হচ্ছে এটা? এখানে কোনো পয়েন্টের হিসাব নেই, পয়েন্ট তোমার অ্যান্সারে সব আসছে না জায়গায় কেন? ইন্টে দেওয়া আছে। হ্যাঁ, এইখানে এইখানে একটা জিনিস, যেটা আমি কনসেপ্টটা বল, ইন্ট। আমার তো হয় ইন্টে ছিল, যখন এখানে 0.5টা আসলো, 0.5টা গায়েব হয়ে এটা ইন্টিজার ভ্যালুটা এখানে 6.5 আসার কথা ছিল। তো 6.5 আসা বাদ দিয়ে এখানে আসলো হলো 6.5টা চলে গেল, কারণ ওটাকে ও ফ্লোট নাম্বারকে ইন্টে কনভার্ট করে সেই ইন্ট নাম্বারটা দিল। এই যে কামটা করলো, কাজটা করলো, এই কাজকে বলা হয়, এই কাজটাকে কি বলা হয়? টাইপ কাস্টিং। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, ঠিক আছে? এটা বলে টাইপ কাস্টিং। মানে এই যে তুই যে তোর ফ্লোট নাম্বার ছিল, তুই যখন কোনো ইন্টের মধ্যে, ধর ইন্ট একটা ভ্যালু আছে ওয়াই, তার মধ্যে তুই স্টোর করে দিলি 3.56, তো এটা অ্যাকচুয়ালি কি স্টোর হবে? অ্যাকচুয়ালি তুই যদি ওয়াই নামের কন্টেনারের মধ্যে 3 স্টোর হবে, এটুকু স্টোর হবে না, কারণ ও ইন্ট বলেছে, ইন্টিজার, তো ইন্টিজার স্টোর হবে। এরকমই আরেকটা কনসেপ্ট হয়, যেটার নাম হচ্ছে টাইপ কনভার্সন। টাইপ কনভার্সন, এইটা টাইপ কনভার্সন কি বলে? ইফ তুই ইন্ট আর ইন্টের মধ্যে অপারেশন করিস, সেই ক্ষেত্রে তোর হচ্ছে ইন্ট আসবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোর ইন্ট আসবে। এবার দেখ, এবার যদি তুই ইন্টের সাথে ফ্লোটের কোনো ক্যালকুলেশন করিস, ফ্লোট, সেই ক্ষেত্রে তোর ফ্লোট আসবে। ফ্লোটেই রিপ্রেজেন্টেশন হবে। ধর এখানে আমি, আমার যেখানে ছিল, ধর আমি এখানে কি করতাম, কি করি, হ্যাঁ এটাকে ফ্লোট করে দিই, ঠিক আছে দাদা, ফ্লোট। আরে এটা, হ্যাঁ ফ্লোট, ভুল লিখেছিলাম, ওটা ঠিক হয়ে গেল, দেখ ফ্লোট। এখন এখন এটাকে আমি এখানে 2.5 করে দিলাম, আর এই পুরো পার্টটাকে সরিয়ে দিলাম, এই পুরো পার্টটাকে সরিয়ে এফ করে দিলাম, ঠিক আছে? এবার আমাকে বল, এটা এটা অ্যান্সার কি আসতে পারে দেখি? 6। কারণ ক্ষয় কেন আসলো? কারণ আমি এইখানেও ইন্ট নিয়েছিলাম, তো ওয়াই এ ভ্যালুটা ইন্টই হবে। এটাকে যদি আমি ফ্লোটে নেই, ঠিক আছে দাদা, কন্ট্রোল জেড করে দিই, 1 মিনিট দা, হ্যাঁ ফ্লোট এখানে 2। এবার এই ইন্টটা, মানে এইটা এটা বাকি সব ইন্টিজার আছে, এই ইন্টটাকে আমি ফ্লোট করে দিলাম, ঠিক আছে? এই ইন্টটাকে ফ্লোট করে দিলাম, মানে এবার হচ্ছে এইখানে সবকিছু ইন্টিজার ভ্যালু মাল্টিপ্লিকেশন হচ্ছে, বাট স্টোর হচ্ছে ফ্লোটে। তাহলে এটা কি আসবে? দেখ এই ক্ষেত্রে আমার ফ্লোটে ভ্যালু, ও আচ্ছা সরি, এখানে পার্সেন্টেজ ডি এফ। এবার দেখ ফ্লোটে ভ্যালু আসবে, ঠিক আছে?
আচ্ছা, সব তো ইন্টিজারই ছিল এখানে, ঠিক আছে? যাই হোক, ওটা পরে দেখছি বিষয়টা। এবার যদি ফ্লোটে ইসে করিস, ফ্লোট, সেই ক্ষেত্রে আমার ফ্লোট আসবে। এবার আমি তোকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, ঠিক আছে? এখানে একটা এরকম ক্যালকুলেশন করি। এবার এত এত ভেজাল করার দরকার নেই, এবার সিম্পলি প্রিন্টএফ এর মধ্যেই ক্যালকুলেশন করবো, ঠিক আছে? প্রিন্টএফ একটা ফাংশন বানাই নি। ধর আমি এই জিনিসটা বোঝাবো, ঠিক আছে? এই জিনিসটা করলাম, ধর হচ্ছে ইন্ট, এটা তো বুঝলি, তোর হচ্ছে ফ্লোট। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ধর হচ্ছে আমি ফ্লোটের মধ্যে স্টোর করছি 5f, ধর ফ্লোট এফ বলে কিছু একটা স্টোর করছি আমি। সেটা কি আসবে অ্যাকচুয়ালি? সেটা আসবে যে 5.0 ধর সামথিং কিছু, সেটা ফ্লোটে নিতে হবে। বাই তুই টু করলি। এখন যদি এটাকে তুই যদি এখানে প্রিন্ট করাস, তাহলে কি আসবে? আচ্ছা, এখানে আমি কমা দেনি, দাঁড়া। দেখ, তাহলে কি 2.5 স্টোর হচ্ছে। ইফ ইফ যদি আমি এখানে এইটাকে যদি ইন্টিজার করতাম, তাহলে কি আসতো? দেখ 2। তো এটা বুঝতে পারছিস কেসটা কেন হলো এখানে? আমি এইখানে কিন্তু আমার যে অ্যাকচুয়াল আমি মাল্টিপ্লিকেশন যে অপারেশনটা করছি, সেটা কিসের ভিতরে করতেছি? একটা ইন্টিজার, এটাও একটা ইন্টিজার, এই পুরোটা দুটো কিন্তু ইন্টিজার। দূরে যেহেতু ইন্টিজার, তো ইন্টিজার হয়ে আমাকে ইন্টিজার ভ্যালুই শো করবে। যতক্ষণ না আমি এখানে 5.0 দিচ্ছি, 5.00 দিচ্ছি, ততক্ষণ এটাকে ফ্লোট হিসাবে নিবেই না, ও ফ্লোট আমাকে ইনপুট দিবে না। এর জন্য যদি দেখ, যদি আমি এখানে কোডের মধ্যে আমার যে আগের ভ্যালুটা, আগের পয়েন্ট কন্ট্রোল জেড করে করে আমার আগের যে কোশ্চেনটা ছিল, যেটা ছিল আমার এটা, এইখানে যখন দেখ, এখানে কিন্তু আমার পয়েন্ট আসার কথা, বাট আমি যখন রান করছি, সেখানে কোনো পয়েন্ট আসছে, এবার পয়েন্টে কোনো ভ্যালু আসছে না। কারণ কেন? এই সবগুলো তো আমার ফ্লোট ছিল, মানে সরি ইন্ট ছিল, সবগুলো আমার ইন্ট, কারণ ইন্টিজার নাম্বার, তো এগুলো সব ইন্টিজার অপারেশনে ইন্টিজারে দিচ্ছে। এখন একটাকে তুই এখানে ফ্লোট করে দে, তারপর দেখ ক্যান্সার কি আসে। একটাকে ফ্লোট করে দাও মানে পুরো প্ল্যানটাকে ফ্লোটে নিয়ে নিবে। বুঝতে পারলি? এইটা হচ্ছে আমার টাইপ কনভার্সন, ঠিক আছে? তুই যদি ইন্টিজার মাল্টিপ্লাই যে কোনো অপারেশন করিস, তাহলে তোর সবসময় ইন্টিজারই দিবে। তো যেই তুই টার্মিনোলজিতে যে যা দিয়ে দে, তো এইখানে ফ্লোটে সেভ কর, তুই এখানে ভয়েডে সেভ কর, যা কিছুতে সেভ কর, তোর ইন্টিজারের মাল্টিপ্লিকেশনে ইন্টিজারই দিবে, ফ্লোটে আসবে না, ঠিক আছে? তো আমি এখানে অনেক কিছু আজকে পড়লাম আমরা অপারেটর সম্পর্কে। এবার আমরা আরেকটা জায়গা দেখবো, সেটা হচ্ছে আরেকটা কি দেখায়, হ্যাঁ, ক্যারেক্টার সম্পর্কে একটু আলোচনা করি, ঠিক আছে? ইন্ট গেল, ফ্লোট গেল, আর ক্যারেক্টার নিয়ে আলোচনা করি। ডাটা টাইপ আমরা কি বলেছিলাম? এই যে এগুলা যে ডাটা টাইপটা আমাকে বলে দিতে হয়, ইন্ট, ফ্লোট, এটাকে হচ্ছে ডাটা টাইপ বলছি। এরকম একটা ডাটা টাইপ আছে, এটা হচ্ছে ক্যার মানে তুই যে কোনো ক্যারেক্টার। এখন ক্যারেক্টার বলতে কি? ক্যারেক্টার ঢিলা না, সরি, ওই ক্যারেক্টার না কিন্তু। এনে ক্যারেক্টার কিন্তু মানে হ্যাশ, তবে বি, ক্যাপিটাল বি, এগুলো হলো ক্যারেক্টার। এই ক্যারেক্টার গুলোকে তুই স্টোর করে রাখতে, ধর তুই কোনো কন্টেনার বানালি নামে, এর মধ্যে তুই বি স্টোর করে দিলি। তুই আর তুই ধর নাম্বার স্টোর করতে চাই না, আমি কোনো একটা ক্যারেক্টার স্টোর করে রাখবো, আমি বি কে স্টোর করে রাখবো। সেই ক্ষেত্রে তোকে ক্যার ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে তোকে এই হলে লিখতে হবে ক্যার, তারপরে ক্যার এ ইকাল টু বি। তো বিটাকে কি রাখতে হবে? সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, যে হ্যাঁ ভাই, এখানে বি মানে ওই বি না, এই বি মানে হচ্ছে একটা ক্যারেক্টারকে ডাইরেক্ট তুমি স্টোর করে দাও, ঠিক আছে? এই ক্যারেক্টারকে স্টোর করো। তাহলে আমি কেমন করে করবো? ধর এখানে পুরো এগুলো যা কাহিনী আছে, এই কাহিনীগুলোকে কেটে দিচ্ছি, ঠিক আছে? এই কাহিনীগুলোকে কেটে দিয়ে আমি এখানে এফ লিখতেছি, আর এই 10-এর বদলে আমি এখানে স্টোর করবো ধর হচ্ছে এ। এখানে সিঙ্গেল ইনভার্টেড কমা, দেখ একটা ইনভার্টেড কমা কে করার সাথে এ আছে, এ। আমি এ কে স্টোর করে দিলাম। এবার ধর আমি এখানে ডি করতে হবে, কারণ ইন্ট ছিল আমার এখানে, ডি করে আমি এটা প্রিন্ট করলাম। এবার দেখ কি আসলো, 97। কিন্তু 97 তো স্টোর করে নেই। এইখানে হচ্ছে আমাকে আরেকটা জিনিস যেটা পয়েন্ট করতে হবে, সেটা হচ্ছে যখনই আমি কোনো আমাদের ইন্টের ক্ষেত্রে কি হয়, ইন্টের ক্ষেত্রে পার্সেন্টেজ ডি, ফ্লোটের ক্ষেত্রে পার্সেন্টেজ এফ, সেরকমই ক্যারের ক্ষেত্রে আমাকে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে পার্সেন্টেজ সি। তাহলে এখানে যদি পার্সেন্টেজ সি ইউজ করিস, মানে কেস কেন পার্সেন্টেজ সি, সেই ক্ষেত্রে দেখ এ, মানে তুই এ স্টোর করে রাখছিলি, পার্সেন্টেজ সি করে এ আসলো। এবার তুই আমাকে বল, আমরা যখন একটু আগে ইউজ করলাম পার্সেন্টেজ ডি, সেই ক্ষেত্রে তো আমার ইরোর আসার কথা ছিল। আমি তো ফরম্যাট স্পেসিফায়ারে ভুল করছিলাম, কিন্তু আমার তো ইরোর আসা নেই। আমার কি আসছিল?
যখন পার্সেন্টেজ ডি দেখো পার্সেন্টেজ এফ করছি, ঠিক আছে, এফ ধর করলাম, দেখি ভুলভাল জিনিস আসতে কয় না, ভুল ভুল হচ্ছে না, কি করেছিস ফালতু কোড। কিন্তু বাট যখন আমি এখানে ডি দিচ্ছি, আমার ডি দেওয়ার পরে তো এটা ঠিকঠাক রান করছে, কিছু একটা আউটপুট দিচ্ছে। এটা কি জিনিস ভাই? আমার তো ইরর দিচ্ছে না, আমি তো ফরম্যাট স্পেসিফায়ারে ভুল করছি। অ্যাকচুয়ালি এটা একটা টার্ম আমাকে দিচ্ছে, সেটা হচ্ছে অ্যাসকি ভ্যালু। ও অ্যাকচুয়ালি আমাকে ওই ক্যারেক্টারের অ্যাসকি ভ্যালু দিচ্ছে। অ্যাসকি ভ্যালু মিনস, আমি একটু হাতে লেখা খারাপ হইতে পারে, আমি লিখতেছি আমেরিকান আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন, কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যেটাকে শর্টকাটে আমরা বলতেছি অ্যাসকি, অ্যাসকি ভ্যালু। এটা অ্যাকচুয়ালি অ্যাসকি ভ্যালু কি জানি, এটা জাস্ট হলো জাস্ট লাইক ইউপ্যাক নেম। তোরা অবশ্যই একটা ইউপ্যাক নাম পড়ছিলি না, যে প্রত্যেকটা আমরা এলিমেন্টকে একটা সংকেত দিয়ে প্রকাশ করি, ওটা অ্যাকচুয়ালি ওর সংকেত না, বাট আমরা জাস্ট আমাদের মন মতো প্রকাশ করতেছি একটা ইউপ্যাক নাম অনুযায়ী। সেরকমই প্রত্যেকটা ক্যারেক্টারের একটা নির্দিষ্ট নাম্বার আছে 0 থেকে 127-এর মধ্যে। 0 থেকে 127-এর মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার, তুই যে ক্যারেক্টার ইমাজিন কর, তোর কিবোর্ডে তোর মোবাইলে যে ক্যারেক্টারই আছে, তুই যা ইমাজিন করবি একটা স্পেস, নর্মাল স্পেস, ওই স্পেসকেও একটা নাম্বারে রিপ্রেজেন্ট করে, যেটাকে বলা হয় অ্যাসকি ভ্যালু। এইখানে যখন তুই আমি এখানে পার্সেন্টেজ ডি বলতেছি, পার্সেন্টেজ ডি মানে কি, একটা ইন্টিজার নাম্বার। আর এখানে 0 থেকে 127 একটা ইন্টিজার নাম্বার। যখনই আমি পার্সেন্টেজ ডি বলছি, ওকে বলছি যে এই যে ক্যারেক্টারটা আছে, আমি যেটা ক্যারেক্টারটা সেভ করছি, ওই ক্যারেক্টারের অ্যাসকি ভ্যালু কত, ওই ক্যারেক্টারের অ্যাসকি ভ্যালু আমাকে শো করে দিচ্ছে। আর ক্যাপিটাল, আমি আরেকটা জিনিস বলেছিলাম কি, ক্যাপিটাল আর স্মল হলো আলাদা, সি ল্যাঙ্গুয়েজ এখানে ক্যাপিটাল স্মল আলাদা। এইখানে যদি দেখ ক্যাপিটাল, এখানে আছে এ, স্মল এর ভ্যালু হচ্ছে 97, এই স্মল এ যদি ক্যাপিটাল এ করে দে, ভ্যালু চেঞ্জ 65। বুঝতে পারলি? এইখানে তুই এখানে তুই জাস্ট স্পেস দে, স্পেস প্রিন্ট কর 32 স্পেস, তুই জাস্ট আমি স্পেস দিছি, আর কিচ্ছু নাই কিন্তু এখানে। একটা স্পেসেরও অ্যাসকি নাম্বার আছে, সেটা হলো 32। তুই এখানে হ্যাশ দে, তুই এখানে হ্যাশ দিলি, তোর হ্যাশের কত, তো অ্যাসকি এখানে প্রোগ্রাম সার্চ করতেছে ইন্টারনেটে, তো কি আছে হ্যাশের অ্যাসকি ভ্যালুটা কি আছে, এই দেখ 35। প্রোগ্রাম মানে যেহেতু অনলাইন কম্পাইলার ইউজ করতেছে, অনলাইন কম্পাইলার স্লো হয়, সেই জন্য স্লোতে দিচ্ছে 35, হ্যাশের হচ্ছে 35। এইটা কোথার থেকে আসে, এটা ধরো আমি যদি এখানে সার্চ করি অ্যাসকি ভ্যালু, অ্যাসকি লিস্ট, ঠিক আছে, অ্যাসকি টেবিল, এই অ্যাসকি টেবিল সার্চ করলাম, এই দেখ একটা টেবিল আসবে এখানে, এই টেবিলটা ভালো ওটার থেকে, এই দেখ টেবিলটা, ঠিক আছে, আর অত ঢোকার দরকার নেই, এরকম একটা টেবিল আসবে দেখ, ঠিক আছে। এখানে দেখ প্রত্যেকটা যে আমার ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টারে অ্যাসকি ভ্যালু আমার এখানে দেওয়া আছে। আমি যে এ দিছিলাম, তুই এখানে খোঁজ, এটা ক্যাপিটাল এ, এখানে যদি জাস্ট স্মলেও পাবি, ঠিক আছে। এই সাইডে স্মল এ আছে, পুরো পুরো ইমেজটা করা নেই, বাট ক্যাপিটাল এ দেখ, ক্যাপিটাল এ 65, দেখলি? এই যে স্পেস হলো 32। আর এই বাকিগুলো নাম্বার দেখছি, এগুলো জাস্ট কম্পিউটার সিস্টেমের ভেতরে নাম্বার, এটা কোনোদিন দেখা যায় না। এখানে একটা এ আছে, ঠিক আছে, এটা হলো এ, এটা হেক্সে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা তুই হেক্সাডেসিমালে প্রেজেন্ট কর, ঠিক আছে, অক্টালে প্রেজেন্ট কর, ডেসিমাল এটাকে যদি আমি ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্ট করে আমি যদি দেখাইতাম, সেক্ষেত্রে আমার স্পেসটা 20 আসতো, ঠিক আছে। যেমন বাইনারি নাম্বার থাকে, সেরকম হেক্সাল আর অক্টাল নাম্বার থাকে, তো এটা দেখে কনফিউজ হইস না, এটা ডেসিমাল নাম্বার। তো এই হলো কাহিনী, মানে তো অ্যাসকি ভ্যালু প্রিন্ট করে দিচ্ছে। এই মালটা কি করে দিচ্ছে, মানে এই যে যখন তুই পার্সেন্টেজ ডি দিয়ে দিচ্ছিস, এটা তোর ক্যারেক্টারের অ্যাসকি ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছে। এরকমই একটা ইসে হয়, তো অ্যাসকি ভ্যালু প্রিন্ট করার তোকে পরীক্ষায় কোশ্চেন আসে যে এইটার অ্যাসকি ভ্যালু কত, অ্যাসকি ভ্যালু বের করার প্রোগ্রাম লেখো, ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তো এখন আমরা বলবো যে আজকে আমরা কি কি পড়লাম। তা আজকে আমাদের এইটুকুই ছিল, ঠিক আছে। আজকে আমরা কি কি পড়লাম একটা দেখি। সর্বপ্রথম আমরা আগের দিন ক্লাসে কি করছিলাম সেটা দেখলাম। আমরা সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্সন দেখলাম, সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট দেখলাম। তারপর আমরা ম্যাথ ডট এইচ দেখলাম, সেটাতে পাও দিয়ে কিভাবে ইউজ করে পাওয়ার ক্যালকুলেট করে সেটা দেখলাম, ঠিক আছে। তারপর অপারেটর সম্পর্কে শুরু করলাম, যে অপারেটর কি কি আছে, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, যেগুলো হচ্ছে এগুলা প্লাস মানে ইকুয়াল টু, যেগুলো ভ্যালু অ্যাসাইন করছে। তারপরে রিলেশন অপারেটর দেখলাম, যে রিলেশন চেক করছে, যে এটা রিলেশন কত। এটা মেইনলি, এটা যখন আমরা এটা মেইনলি আমাদের ফর, যখন আর লুপ করবো বা ইফ এলস করবো, ঠিক আছে, সেই টাইমে আমাদের এই কন্ডিশনালটা ভালো করে আমাদের বেশি বেশি পরিমাণে ইউজ হবে, ঠিক আছে। এখন অতটা ইউজ হচ্ছে না।
না আমরা তো ইউজ করলাম এখানে কন্ডিশনাল অপারেটর, এটার মধ্যে যেমন হচ্ছে ইসেতে টার্নারি অপারেটরের কন্ডিশনে ইউজ করলাম, ঠিক আছে, জাস্ট কন্ডিশন মানে চেক করার জন্য, যদি এটা হয় তাহলে এটা করো, এটা কন্ডিশনের ক্ষেত্রে ইউজ হবে। ইনক্রিমেন্ট দেখলাম, ইনক্রিমেন্ট আমাদের ভালো করে লুপের ক্ষেত্রে দেখবো, ঠিক আছে, যখন আমরা লুপটা করবো সেই সময় আমরা ভালো করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সম্পর্কে পড়বো। তারপরে বাইনারি নাম্বারের একটা হালকা কনসেপ্ট পড়লাম, ঠিক আছে, বিটে কি হয় বাইনারি নাম্বার প্রেজেন্ট করে সেটা আমরা হালকা কনসেপ্টে বললাম, এটা সেটা সেটা দিয়ে বিট ওয়াইজ অপারেটর যেটা অ্যান্ড, অর, ঠিক আছে, আর হচ্ছে এক্সঅর, তারপরে লেফট শিফট, কমপ্লিমেন্ট, লেফট শিফট, আর এটা হচ্ছে রাইট শিফট, এটা লিখে দিই, এটা হচ্ছে আমার রাইট শিফট, রাইট শিফট, ঠিক আছে, লেফট শিফট রাইট শিফট বললাম। তারপরে হচ্ছে এখানে ইউনারি, বাইনারি, টার্নারি। টার্নারি অপারেটরের মধ্যে এখানে কন্ডিশনাল অপারেটর যেটা বললাম যে কোশ্চেন মার্ক এন্ড হচ্ছে কোলন, এটা আমরা বললাম, যেখানে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1 হবে, কন্ডিশন ফলস হলে স্টেটমেন্ট 2 হবে, ঠিক আছে। তার স্পেশাল ক্যারেক্টার সাইজ অফ, জাস্ট জানলাম, পড়ি নেই কিছু, জাস্ট জানলাম যে আছে এরকম একটা কিছু। প্রিসিডেন্স বললাম যে কোনটা, যদি একটা লাইন একটা তোর হচ্ছে ফাংশনে সবগুলোই দেওয়া থাকে তাহলে কোনটা আগে করবো সেটা প্রেসিডেন্সটা দেখলাম। এখন যদি সেম প্রেসিডেন্স ওলা যুক্ত একসাথে থাকে সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অ্যাসোসিয়েটিভিটি, লেফট টু রাইট আমাকে ধরতে হবে। তারপর এখানে যে টাইপ কাস্টিং, টাইপ কনভার্ট দেখলাম, এবং ক্যারেক্টার সম্পর্কে বললাম, এবং ক্যারেক্টারে অ্যাস্কি ভ্যালু সম্পর্কে বললাম। তাহলে এইখানেই আমাদের যে প্রবলেম সলভিং, প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং এর চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 কিন্তু খতম হয়ে যাচ্ছে। আমরা এখানেই চ্যাপ্টার 1 যেটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং এন্ড চ্যাপ্টার 2 অ্যারিথমেটিক অপারেশনস আমরা অলরেডি কভার করে নিয়েছি। তো তোদেরকে হোম টাস্ক থাকবে, এই যে অপারেটরস গুলো দেওয়া থাকলো সেই অপারেটরস গুলো দিয়ে দেখবি অনেকগুলো প্রোগ্রাম বানানো আছে, নোট পাঠাবো, নোটের মধ্যে দেখবি প্রবলেম স্টেটমেন্ট, সরি প্র্যাকটিস সেট আছে, সেগুলো করবি, প্লাস একটা কুইজ দিব আমি, ঠিক আছে। তো আমি এখানে দেখাই দিই, দাঁড়া আমি তোকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, অলরেডি বানানো আছে, এটা আমি সব দেখিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের ডেমো শিট, ঠিক আছে, আমার একটা এক্সেল শিট আছে, এটা আমি হয়তো লিঙ্ক দিতে পারি, নাও দিতে পারি। এইখানে দেখবি প্রত্যেকটা আমাদের এখানে রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিংটা আমি ইউটিউবে আপলোড করে এইখানে ওটা লিঙ্কটা দিয়ে দিবো। এখানে অর্গানাইজারের পিডিএফ পেয়ে যাবি। এখানে তো লেকচার 1 এর যে কুইজ আছে সেই কুইজটা পেয়ে যাবি, লেকচার 1 এন্ড লেকচার 2, সেটা কুইজটা তোর খেলতে, ওখানে কুইজটা দেখে ওখানে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে 10টা কোশ্চেন দেওয়া আছে, লাইক যদি পিডব্লিউ ক্লাস করে থাকে সেখানে দেখবি ডিপিপি থাকে, ওরকম টাইপের ইন্সপায়ার্ড বাই দ্যাট। আর এইখানে তো হচ্ছে এটা হচ্ছে লেকচার 2 নোটস, যেটা আমি অলরেডি প্রিপেয়ার করে রেখেছি, সেটা লেকচার 2 নোটস, ঠিক আছে, লেকচার 2 যে নোটস আছে সেটা সম্পূর্ণ হ্যান্ড রিটেন নোটস, এটা এখানে প্রিপেয়ার করা আছে। এখানে যেগুলো আজকে যেগুলো পড়ালাম এগুলো এখানে আছে, এগুলো ভালো করে পড়বি তাহলে দেখতে পারবি, ঠিক আছে। এখানে দেখবি যে প্র্যাকটিস সেট দেওয়া আছে, এই কোশ্চেন গুলা তোর হচ্ছে সলভ করবি, ঠিক আছে, কিভাবে করে এটা কোডিং এ দেখবি, একটু ট্রাই করবি, তাও যদি না হয় আমি আছি, দেখাই দিব। ও হ্যাঁ, ভালো কথা মনে বললো, একটা জিনিস আমি বলিনি, যাক ভালো ভালো কথা যে মনে বললো, সেটা হচ্ছে ইরোর সম্পর্কে আমি বলিনি। এই যে তুই যখন দেখলি কোডে আমি কোনো ভুল করে দিচ্ছি সেই ক্ষেত্রে আমার ইরোর আসতেছে, অ্যাকচুয়ালি ইরোর 2 রকম হয়। একটা হয় হচ্ছে আমার সিনট্যাক্স ইরোর, ধর আমি কোডের লাইনে কোনো গন্ডগোল করলাম, আমি যদি সিনট্যাক্স আছে আমি প্রিন্ট এফের একটা এফ দিলাম না, ঠিক আছে, আমি লাস্টে সেমিকোলন দিলাম না, এগুলো হচ্ছে আমার সিনট্যাক্স ইরোর। যদি আমি কোডে আসি, ধর আমি কোডে আসলাম, এখানে ধর একটা এফ আমি এই দিলাম না সেমিকোলন, তাহলে এখানে কি আসবে, কম্পাইল ইরোর, ফেইল ডিউ টু, এখানে একটা দেখে এই যে এক্সপেক্টেড সেমিকোলন ইরোর, এইটা হচ্ছে সিনট্যাক্স ইরোর, আমি কোডে লেখা ভুল করছি। এবার যদি আমি এরকম এরকম কিছু করি যে আমি এইখানে আমার আছে এফ, আমি চাইতেছি হলো, ঠিক আছে, একটা লজিক্যাল ইরোর হয়, মানে লজিকেই গন্ডগোল আছে। ধর আমি এখানে আমার এফ আছে, এফ আমি বলতেছি হচ্ছে, ধর এফ আমি বলছি 5/0, 5/0 বলে দিলাম আমি, 5/0, বল আমাকে ভ্যালু বল, এটা কোনো কোনো ভ্যালু দিচ্ছে না, ওয়ার্নিং জেনারেট হচ্ছে, কিছু একটা জেনারেট হচ্ছে। অ্যাকচুয়ালি কি 5/0 তুমি করতে, কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করা যায়? করা যায় না। এটা হচ্ছে লজিক্যাল ইরর। 2 রকম ইরর হয়, একটা সিনট্যাক্স ইরর আর একটা হচ্ছে লজিক্যাল ইরর। মানে আমার যদি লজিকেই ভুল থাকে সেটা হচ্ছে আমার লজিক্যাল ইরর। এই দুই রকম ইরর আছে, এটা পরীক্ষায় আসতে পারে, যে সিনট্যাক্স ইরর, লজিক্যাল ইরর, ঠিক আছে, পরীক্ষা আসে অনেক সময়, শর্ট কোশ্চেন আসে। তো এইখানেই আমি আশা করি আর কিছু বাকি নেই, তারা একবার চেক করে নিই। এগুলো পড়াইছি নোটসের থেকে দেখে নিচ্ছি, লজিক্যাল ইরর, ঠিক আছে, হুম হুম হুম। তো হচ্ছে এখানে শেষ, মানে তোর আমাদের এটা আমাদের হচ্ছে ইউনিট 1 আর হচ্ছে ইউনিট 2 আমরা অলরেডি শেষ করে দিয়েছি, ঠিক আছে। এখন যদি কারো কোনো ডাউট থাকে সেটা আমাকে বল, রেকর্ডিং এখানে বন্ধ করে দিচ্ছি, আর রেকর্ডিং করার দরকার নেই।